আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আমি তোমাদের তানজিম ভাইয়া। বর্তমানে পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারে। সো বেসিক্যালি আজকে আমরা আমাদের এসএসসি স্কলারশিপ প্রোগ্রামের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ইভেন তোমরা অনেকেই কিন্তু আমাকে বিভিন্ন রকম লাইভে কিংবা তোমাদের একাডেমিক ক্লাসে কিন্তু পাইছো এবং একাডেমিক ক্লাসগুলোতে কিন্তু আমরা মোটামুটি সবকিছু শেষ করে দেওয়ার ট্রাই করছি। একদম হাইয়েস্ট যতটুক তোমার এসএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একদম সবকিছু কিন্তু আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু ক্লিয়ার করছি। বাট যেহেতু এটা আমাদের একটা আলাদা প্রোগ্রাম, এখানে স্কলারশিপ প্রোগ্রাম নিয়ে চিন্তা করতেছি, সো আমাদের চিন্তা থাকবে আরো বেশি আমরা যাতে এখান থেকে প্রত্যেকেই 90+ মার্ক এনশিওর করতে পারি, এই জন্যই আমাদের এই কোর্সটা। সো এখন বেসিক্যালি একটা কথা যদি তোমাদের বলি, দেখো এখন তোমরা মোটামুটি পড়াশোনাগুলো তো করছো, হালকা পাতলা হলেও আমি ধরে নিচ্ছি তোমরা করছো। সো এখন তোমার কি দরকার? এখন হচ্ছে তোমার একটা সুনির্দিষ্ট গাইডলাইন ওয়াইজ সামনের দিকে আগাইতে হবে যে ভাইয়া কি পড়বো, কি আমি পড়বো না, কোন জিনিসটা পরীক্ষার জন্য 100 গুরুত্বপূর্ণ, ওই জিনিসটা যাতে আমাকে যেভাবেই দেখ না কেন আমি চিত্রসহ জিনিসটা 100% বসাতে পারি। আমি বায়োলজির ক্ষেত্রে তোমাকে বলতেছি। তো এই যে স্ট্র্যাটেজিগুলো যদি তুমি ফলো করো তাহলে ইজিলি তুমি 90+ অ্যাটলিস্ট বায়োলজিতে এনশিওর করতে পারবা, এটা আমি তোমাকে কথা দিচ্ছি। সো আজকে যখন একটা চ্যাপ্টার শুরু করতেছি, সো আমি চ্যাপ্টারটা শুরু করার আগে তোমাকে আমি এটা বোঝাতে চাচ্ছি যে একটা চ্যাপ্টার আমাকে কিভাবে পড়তে হবে। তাহলে চিন্তা করো না, আমি যদি আজকের চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করি, সো এই চ্যাপ্টারের মধ্যে আমাকে আগে শুরু করার আগে জানতে হবে চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কি কি আমার পরীক্ষার জন্য আসতে পারে অথবা কি কি আমার অবশ্যই জানতে হবে। ঠিক আছে? সো আমি সিম্পলি যদি বলি, ধরো চ্যাপ্টারের ফার্স্টের দিকে কিন্তু আমাদের নিউট্রিয়েন্টের একটা ব্যাপার আছে, তাই না? নিউট্রিয়েন্টের ব্যাপার আছে। এখন বলতেছে ভাই আর নিউট্রিয়েন্ট কোনটা, কোনটার কথা বলতেছেন আমরা? নিউট্রিয়েন্ট কোনটার কথা বলতেছেন? সেটা হচ্ছে ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট নিয়ে তোমাকে বলতেছি। তোমাদের বই আছে না অভাবজনিত রোগগুলা? সো অভাবজনিত রোগগুলা তোমার এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? নাইট্রোজেনের অভাবে কি হচ্ছে, আমাদের ম্যাগনেসিয়ামের অভাবে কি হচ্ছে, ক্লোরোফিলের ঝামেলা হচ্ছে আমাদের, তারপর এই যে তোমার ক্যালসিয়ামের অভাবে কি হচ্ছে, সালফারের অভাবে ডায়াবেক হচ্ছে, তারপর আমাদের বোরনের অভাবে চিনি পরিবহন হচ্ছে। এই জিনিসগুলা যা যা আমার দরকার সবগুলো আমার এমসিকিউর জন্য অবশ্যই পড়তে হবে। তো চ্যাপ্টারে প্রথম দিকের ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের নিউট্রিয়েন্টটা ভালো করে পড়তে হবে। এখানে ম্যাক্রোটা তোমরা এখন ভালো করে পড়বা, আর মাইক্রো যেটা এখান থেকে 2-1টা লাগবে আমাদের কিসের জন্য, এমসিকিউর জন্য। ঠিক আছে? আচ্ছা, তারপর যদি আমরা আস্তে আস্তে নিচের দিকে যাই, ধরো আমাদের নিউট্রিয়েন্টের পরে আমরা যদি প্রাণীর ক্ষেত্রে চিন্তা করি, সো প্রাণীর ক্ষেত্রে তোমার আমিষটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমিষ জাতীয় খাবারের উৎস কি, আমিষ আমিষের প্রয়োজনীয়তা কি আমাদের বডির মধ্যে, দেহ বৃদ্ধি এবং ক্ষয়পূরণ, ওইটার তোমার ডিসক্রাইব করে পুরোপুরি লেখা লাগবে। কারণ এখনকার কোয়েশ্চেনগুলো এমনভাবে দিবে, তুমি ধরো বেশি লেখার স্কোপ তুমি পাবা না। সো কিভাবে বেশি লিখবে সেটার জন্য তোমার গাইডের হেল্প লাগবে। তুমি গাইড ছাড়া কখনোই, তুমি বই যদি পুরোটা মুখস্থ করে ফেলো, তুমি বই তো অবশ্যই পুরোপুরি মুখস্থ করবা, বাট এরপরেও তোমাকে গাইড পড়তে হবে। কেন? কারণ তুমি যাতে পরীক্ষায় সুন্দরভাবে জিনিসটা লিখতে পারো, এই জিনিসটা তোমার মাথায় ঠিক থাকতে হবে। তাহলে এই জন্য তোমার গাইডের হেল্প লাগবে, এটা মাথায় রাখবো। ওকে? আচ্ছা, তাহলে ভাই আমি যদি বলি তাহলে আমিষটা খুব ভালো করে পড়বা, আর আমাদের স্নেহ যেটা আছে স্নেহটা অত বেশি লাগবে না, বাট পড়ে রাখতে পারো। ঠিক আছে? হালকা পাতলা পড়ে রাখতে পারো। এরপর যদি আমি বলি ভিটামিনটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে ভিটামিনের যে উৎসটা। ঠিক আছে? ভিটামিনের উৎসটা আমাকে ভালো করে পড়তে হবে। ওকে? আচ্ছা, তারপর খনিজ লবণটা মোটামুটি আসে, খনিজ লবণ মোটামুটি আসে, তারপর পানিও মোটামুটি আসে। আরেকটা জিনিস যেটা আমাদের খতে বেশি দেয় সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে রাফেজ। তো তোমরা কষ্ট করে রাফেজটা খ এর জন্য ভালো করে পড়ে ফেলবা, কিংবা এটা কত চলে আসতে পারে। ঠিক আছে? তাহলে আপাতত কয়েকটা টপিক তোমাকে বললাম। এরপর যদি আমি আরো কিছু টপিক নিয়ে তোমার সাথে আলোচনা করব আর কি, সামনের দিকে হালকা পাতলা যখন তোমাকে রিভাইজ দেবো তখন তুমি জিনিসগুলো বুঝতে পারবা। ঠিক আছে? তো আমরা যখন আরেকটু সামনের দিকে যাব তখন আমরা দেখব, দেখো কয়েকটা জিনিস দেখব। কি কি দেখব? সো আমরা যখন পরিপাকে যাব, সো পরিপাকটা তোমার এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক। সো এই পরিপাকের মধ্যে তোমার কি কি জানা লাগবে? তুমি লালা গ্রন্থিটা খুব ভালো করে জানবা। দেখো পরিপাকের মধ্যে তোমাকে দাঁত সম্পর্কে পুরাপুরি জানতে হবে, ইভেন দাঁতের চিত্র সহ। বইয়ের মধ্যে একটা দেখবা খুব সুন্দর করে চিত্র আছে, চিত্রটা প্র্যাকটিস করবা। সেকেন্ডলি ভাই যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের লালা গ্রন্থিগুলা খ এর জন্য বেশি ইম্পর্টেন্ট, যেহেতু এখন তোমার এসএসসি লেভেলে গ থেকে আসার মতো কোয়েশ্চেন কম, মানে লালা গ্রন্থি থেকে গ থেকে কম আসতে পারে। কেন? সেটারও কারণ আছে, কারণ এইচএসসি তে তোমার লালা গ্রন্থি থেকে পড়া অনেক বেশি। ঠিক আছে? বাট এসএসসি তে এত কিছু দেয় না, সো এখান থেকে খ বেশি আসতে পারে। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আমরা আগে একটু বিস্তারিত আলোচনা করে আসলে আমার কি কি মাস পড়তে হবে। তারপর দাঁত, লালা গ্রন্থি, এরপর হচ্ছে তুমি পাকস্থলী পরিপাক, খুব ইম্পর্টেন্ট। সো পাকস্থলী পরিপাকটা তুমি খুব ভালো করে পড়বা। পাকস্থলীতে পরিপাক কিভাবে হচ্ছে না হচ্ছে এটা খুব ভালো করে পড়বা। এরপর ক্ষুদ্রান্তে পরিপাক যদি আমি বলি, তাও তোমাকে ভালো করে পড়তে হবে। ঠিক আছে? এরপর হচ্ছে আমাকে পরিপাক ছাড়াও হচ্ছে আমাকে শোষণটা ভালো করে পড়তে হবে। কিভাবে ভিলাসের মাধ্যমে খাবার শোষণ হচ্ছে সেটা ভালো করে পড়তে হবে। এখানেও একটা চিত্র আছে, এই চিত্রটা তোমাকে অবশ্যই জানতে হবে। ঠিক আছে? আচ্ছা,
তো এই জিনিসগুলো আপাতত আমরা পড়বো এবং পড়ার পরে আমাকে হচ্ছে আরো কয়েকটা জিনিস এক্সট্রা জানতে হবে। যদি আমি এটা এখানে লিখি, সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের বিএমআর বেসাল মেটাবলিক রেট, আর একটা হচ্ছে আমাদের বিএমআই বডি মাস ইন্ডেক্স। এই দুইটা সম্পর্কে আমাকে পুরোপুরি জানতে হবে এবং এই জিনিসগুলার আমার ইম্পর্টেন্সটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। বেসিক্যালি এই দুইটার ভিত্তিতে একটা মানুষকে নিউট্রিশনিস্টরা বিভিন্ন রকম সাজেশন দেয় যে তোমার আসলে কি করা দরকার, তোমার কিভাবে খাইতে হবে, কিভাবে ব্যায়াম করতে হবে, এগুলো কিন্তু আমরা এই দুইটা দিয়ে ডিটারমাইন করি। সো এই দুইটা তোমাকে খুব ভালো করে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে একদম লাস্টে দিয়ে যদি আমি যাই, তাহলে রোগসমূহ, এই রোগসমূহের মধ্যে তুমি অলমোস্ট ট্রাই করবা সবগুলা হালকা পাতলা পড়ে রাখতে, ঠিক আছে? নিজের মতো করে লিখে রাখতে পারবা। তুমি জাস্ট মেইন কয়েকটা পয়েন্ট মাথায় রাখবা, অর্থাৎ তুমি লক্ষণগুলা বেসিক্যালি তুমি কি করবা, মাথায় রাখবা, ঠিক আছে? দেখবা সবার লক্ষণ মোটামুটি সেম, হালকা পাতলা ডিফারেন্ট এক একজন এক একটা থেকে। সো এখান থেকে দেখবা অজীর্ণতা খুবই ইম্পর্টেন্ট, বারবার আসবে। তারপর দেখবা তুমি এই যে কৃমি রোগটা বারবার আসে, ডায়রিয়া খুবই ইম্পর্টেন্ট একটা রোগ, ঠিক আছে? এবং এগুলো প্রতিকার কিভাবে করবা, এই জিনিসগুলো তুমি রোগসমূহের মধ্যে খুব ভালো করে পড়ে ফেলবা। তাহলে আমাদের দেখো পুরো চ্যাপ্টারের একটা আউটলাইন আমরা পেয়ে গেছি। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টার থেকে কিন্তু কোয়েশ্চেন আসার মতো অনেক কিছু আছে, ইভেন এমসিকিউ আসার মতো অনেক কিছু আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাই অনেক কিছু তো বলছেন, এবার আসলে আমরা একটু চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ যে টপিকগুলা এগুলো একটু পড়ার ট্রাই করি, দেখি আমরা পাচ্ছি কিনা। দেখো তুমি এই যে জিনিসগুলো হয়তো বা তুমি দেখতেছো না, আমি তোমাকে পড়ে পড়ে শোনাচ্ছি, কোনো সমস্যা নাই। দেখো এইটা হচ্ছে আমি তোমাকে বললাম না ম্যাক্রোনিউট্রিয়েন্ট, আগে হচ্ছে আমাকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট যেগুলা, এই জিনিসগুলো সম্পর্কে আমাকে এগুলা মুখস্থ করে ফেলতে হবে কি কি আছে, ঠিক আছে? এবার কি কি আছে এটা মুখস্থ ধরবা করে ফেলছি, তারপর প্রত্যেকটা থেকে কিছু গুরুত্বপূর্ণ লাইন আমাকে অবশ্যই দাগিয়ে রাখতে হবে। ধরো আমি নাইট্রোজেন দিয়ে শুরু করলাম, ধরো এখানে নাইট্রোজেন আছে, ওকে? আচ্ছা, তো আমাকে ফার্স্টে জানতেছি নাইট্রোজেন কি। নাইট্রোজেন হচ্ছে আমাদের ক্লোরোফিলের একটা অত্যাবশ্যকীয় উপাদান, এই জিনিসটা জানছি। আমরা জানি নাইট্রোজেন কিসে হেল্প করে, আমাদের দৈহিক বৃদ্ধিতে হেল্প করে। অর্থাৎ তোমরা কি দেখছো ইউরিয়া সার, আমরা কিন্তু সবাই ইউরিয়া সার ইউজ করি, যারা ইভেন বাগান করি তারাও ইউজ করি, আমাদের বাবা মারাও বিভিন্ন রকম বাগান করতে ইউরিয়া সার ইউজ করে। সো ইউরিয়া সার কি বেসিক্যালি, সেটা হচ্ছে নাইট্রোজেন ধারণ করে, তাই না? ইউরিয়া মানে কি, সেটা নাইট্রোজেন থাকতেছে ওখানে। সো এই যে ইউরিয়ার সংকেতটা এখান থেকে হচ্ছে, ধরো তুমি ইউরিয়ার সংকেতটা ধরো মাথায় রাখলা, এটা আমাদের কেমিস্ট্রিতেও লাগবে। এটা হচ্ছে এরকম NH2CO, ঠিক আছে? এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। সো দেখতেছি এখানে নাইট্রোজেন আছে। সো নাইট্রোজেনের কাজ কি তাহলে? এটা হচ্ছে দেহকে বৃদ্ধি করা, অর্থাৎ উদ্ভিদের দৈহিক বৃদ্ধি করা। ক্লিয়ার? আচ্ছা, তারপর আসি, তাহলে দেখতেছি যেহেতু ক্লোরোফিলের অত্যাবশ্যকীয় উপাদান, সো নাইট্রোজেনের অভাবে ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হবে, ওকে? আচ্ছা, সো এইটুকু আমরা পড়ছি। তো এরপরে আমাকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমাকে দেখো এই যে দেখো, তাহলে আমরা নাইট্রোজেনের অভাবে কি পড়ছি, উদ্ভিদের বৃদ্ধি বাধাগ্রস্ত হবে। এই যে দেখো, উদ্ভিদের বৃদ্ধি বাধাগ্রস্ত হবে, খাবারের শ্বসন প্রক্রিয়া বিঘ্ন ঘটবে। তারপর এটা একটা ক্লোরোফিল অত্যাবশ্যক উপাদান যেহেতু, সো ক্লোরোফিলের সৃষ্টি ব্যাহত হলে আমার আলটিমেটলি খাবার তৈরি হচ্ছে না। তো নাইট্রোজেন থেকে আমি এই লাইনগুলো পড়ছি, এনাফ। আসো তারপর আমরা ম্যাগনেসিয়ামটা দেখি, তুমি তোমার বইয়ে বের করো, ম্যাগনেসিয়ামটা বের করো। ম্যাগনেসিয়াম ক্লোরোফিল অণুরই একটা উপাদান, অর্থাৎ ক্লোরোফিল যে রাসায়নিকভাবে তৈরি হয়েছে ওখানের মধ্যেই ম্যাগনেসিয়াম আছে। তাহলে আমরা দেখতেছি নাইট্রোজেনটা যেভাবে ক্লোরোফিলের জন্য ইম্পর্টেন্ট, ম্যাগনেসিয়ামটাও আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং মাথায় রাখবা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু আমাদের ম্যাগনেসিয়ামটা, ঠিক আছে? কিসের জন্য? আমাদের ক্লোরোফিলের জন্য। এরপর এখান থেকে আরেকটা জানতে হবে, সেটা হচ্ছে এটা কোথায় আছে, এই যে দাঁড়াও ওয়েট, হ্যাঁ এখানে হচ্ছে ক্লোরোফিল অণু সৃষ্টি ব্যাহত হয়, এটা মাথায় রাখবা, ঠিক আছে? এই যে দেখো আমি পটাশিয়াম, আমি নিজের লেখাগুলো খুব ছোট করে দেখতেছি, সো তুমি বইয়ের মধ্যে যেগুলো বলতেছে একটু কষ্ট করে দাগায় ফেলো। তো পটাশিয়াম থেকে কি পড়বা? পটাশিয়াম হচ্ছে আমাদের বহিক অনেকগুলা জৈবিক ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, এটা দাগাবা। পত্রন্ধ্র খোলা বন্ধ হওয়ার জন্য পটাশিয়াম খুবই ইম্পর্টেন্ট, এটা একদম স্টার মার্ক দিয়ে রাখো, ঠিক আছে? তারপর হচ্ছে সবার লাস্টে একটা লাইন মাথায় রাখবা, সেটা হচ্ছে কি, মূল ফুল ফল উৎপাদন এবং বর্ধনের কে সাহায্য করতেছে? পটাশিয়াম সাহায্য করতেছে। তিনটা লাইন মাথায় রাখবা। এরপর আসি ফসফরাস। ফসফরাস মানে হচ্ছে মূল, ঠিক আছে? আমি এটা ফল দিয়ে মাথায় রাখতাম। ফসফরাস মানে কি? ফসফরাস মানে হচ্ছে কি, এই বেটা মূল বৃদ্ধি করে, ঠিক আছে? মূল বৃদ্ধিতে খুব ইম্পর্টেন্ট হচ্ছে ফসফরাস, এটা খুব মাথায় রাখবা, ওকে? সো তুমি এই লাইনটা এখান থেকে মাথায় রাখলে চলবে। তারপর আসি, ধরো আমি আয়রন নিয়ে পড়তেছি। আয়রন মানে হচ্ছে সাইটোক্রোম, ঠিক আছে? আয়রন মানে হচ্ছে কি, সাইটোক্রোমের একটা সাংগঠনিক উপাদান, আমাদের আয়রনটা মাথায় রাখতে হবে। এখন সাইটোক্রোমটা কি সেটা ধরো তুমি স্কুল লেভেলে নাও জানতে পারো। সাইটোক্রোম এফ নামে একটা কথা আছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা ইলেকট্রন বাহক হিসেবে কাজ করে। কি বলতেছি? ইলেকট্রন বাহক হিসেবে কাজ করে। ওই যে তোমরা ভাইয়া ওই সালোক সংশ্লেষণের পরে তোমরা যখন শ্বসন পড়ছো, তোমাদের কি মনে আছে শ্বসনের আলটিমেট উদ্দেশ্য কি, যেটা মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে? উদ্দেশ্য কি? অ্যাটিপি তৈরি করা, তাই না? অ্যাটিপি মানে তো কি, পাওয়ার হাউস, অর্থাৎ দেহের জন্য শক্তি প্রোভাইড করতেছে। এই যে অ্যাটিপি তৈরি করা, দেখি বলো তো অ্যাটিপি কোথায় তৈরি হয়? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে তৈরি হচ্ছে, তাই না? ওই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন মানে কি? ইটিসি, ইলেকট্রন ট্রান্সপোর্ট করতেছে। ওই ইলেকট্রন ট্রান্সপোর্ট করার জন্য কিছু বাহক দরকার, তার মধ্যে একটা বাহকের নাম হচ্ছে সাইটোক্রোম এফ। ক্লিয়ার? ওই সাইটোক্রোমে তোমার
সাংগঠনিক উপাদান হচ্ছে আমাদের কি আয়রন। সো মাথায় রাখবা বায়বীয় শ্বসন এটার উপর নির্ভরশীল, ঠিক আছে, বায়বীয় শ্বসন বা শোষণ এটার উপর নির্ভরশীল, কিসের উপর? আয়রনের উপর। ক্লিয়ার? ওকে, বুঝতে পারছি। আচ্ছা, সো এটা এই তিনটা এই জিনিসগুলো অর্থাৎ ম্যাক্রোনিউট্রিয়েন্টগুলো প্রোভাইড করার জন্য বাজারে কিছু সার পাওয়া যায়, ওই সারগুলোর নাম মুখস্থ করবে। যেমন আমি অলরেডি বলছি নাইট্রোজেনের জন্য কোন সার লাগবে, ইউরিয়া সার। পটাশিয়ামের জন্য কি লাগবে, মিউরেট অফ পটাশ। ফসফরাসের জন্য কি লাগবে, টিএসপি। পড়ছো না টিএসপি সার? কৃষি শিক্ষায় ছিল টিএসপি সার, ট্রিপল সুপার ফসফেট, ঠিক আছে, এইসব সার আমরা ইউজ করি। ওকে, আচ্ছা, তো আমরা ম্যাক্রো তো পড়ছি, এরপর ধর আমরা হালকা পাতলা মাইক্রোগুলো পড়বো। মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে কিছু খুবই ইম্পর্টেন্ট। ধরো আমি যদি বলি, দেখো তুমি হচ্ছে এই যে কপারটা পড়বা, কপারটা হচ্ছে স্টামাক দিয়ে রাখো। কপারটা হচ্ছে টমেটো আর সূর্যমুখী এগুলোর স্বাভাবিক বৃদ্ধির জন্য কপার বা তামার দরকার। তারপর আসি বোরনটা খুব ভালো করে পড়বা। বোরন মানে হচ্ছে চিনি, অর্থাৎ চিনি পরিবহনের ক্ষেত্রে বোরন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং মলিবডেনাম দাগাও, মলিবডেনামের জন্য পড়বা বায়বীয় নাইট্রোজেন সংবন্ধন, এই লাইনটা মুখস্থ করে রাখবা। নাইট্রোজেন সংবন্ধন মানে কি? মলিবডেনাম। নাইট্রোজেন সংবন্ধন মানে কি? মলিবডেনাম। তোমরা আগে একটা পড়াশোনা করছো মনে আছে, শিম জাতীয় উদ্ভিদের নডিউলে রাইজোবিয়াম নামক একটা ব্যাকটেরিয়া থাকে। ওই ব্যাকটেরিয়াটা কি করে বায়বীয় যে নাইট্রোজেন আছে এটা সংবন্ধন করে উদ্ভিদকে প্রোভাইড করে। তুমি কি কাহিনীটা বুঝতে পারছো? কি সেটা হচ্ছে, দেখো ইউরিয়ার মাধ্যমে আমরা নর্মালি বাইরে থেকে নাইট্রোজেন দিচ্ছি, বাট এটা কি এনাফ না। উদ্ভিদ নিজে নিজে প্রাকৃতিকভাবেও কিন্তু পরিবেশ থেকে নাইট্রোজেন কালেক্ট করে। আমরা কি জানি পরিবেশের মধ্যে, অর্থাৎ পরিবেশ বা আমি যদি বলি ইয়ারে অর্থাৎ বায়ুতে, বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ কত জানো তুমি? 78% অলমোস্ট, ঠিক আছে, 78%, অর্থাৎ 100% বায়ুতে 78% নাইট্রোজেন থাকে। সো রিজোভিয়াম নামক ব্যাকটেরিয়াটা কি করে, শিম জাতীয় যেসব গাছ আছে না ওদের জন্য একটা হেল্প করে। কি করে তারা? হচ্ছে দেখবা বায়ু থেকে নাইট্রোজেন যে আছে সেটাকে ফিল্টার করে মূলের মধ্যে সাপ্লাই দেয়। সো যার কারণে দেখবা শিম জাতীয় উদ্ভিদগুলো অনেক লম্বা হয়ে যায়, তাই না? জাস্ট এভাবে মনে রাখবা তোমরা জিনিসটা, প্রত্যেকটা জিনিস কিন্তু একটার সাথে একটা রিলেটেড। বাট আপাতত তোমাকে যে লাইনগুলো দাগাই দিচ্ছি এটা পড়বা। লাস্টে দেখবা ক্লোরিন আছে, মাথায় রাখবা ক্লোরিন মানে হচ্ছে কি সুগার বিট। ক্লোরিন মানে সুগার বিট, আর কিছু মাথায় রাখতে হবে না। সুগার বিটের কি করে না করে কিছু মাথায় রাখতে হবে না, ক্লোরিন মানে সুগার বিট। সো সুগার বিট নিয়ে কিছু দিলে তুমি ক্লোরিন দাগাই দিবা। তাহলে এই যে চারটা তুমি কি পড়তে পারবা? ধরো পড়ছো, তোমার পড়া হয়ে গেছে। এখন আসি অভাবজনিত রোগটা, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এই জিনিসগুলো আমি তোমাকে একবার রিভাইজ দিচ্ছি যাতে তুমি ইজিলি জিনিসগুলো মাথার মধ্যে সেট করে রাখতে পারো, কারণ জিনিসটা তোমাদের অনেক কষ্ট হয় আমি জানি। দেখো ইজিলি মাথায় রাখবা। ফার্স্ট আছে নাইট্রোজেন। বলছি নাইট্রোজেন কি করতেছে? ক্লোরোফিল। সো ক্লোরোফিল যদি সৃষ্টি না হয় পাতার কি হয়? এই যে দেখো এখানে একটা কথা আছে, পাতা হচ্ছে সবুজ থেকে হালকা হালকা কি হয়ে যায়? হলুদ কালার হয়ে যায়। এই যে অনেকটা এরকম, যেটাকে আমরা কি বলি? ক্লোরোসিস বলি। এই যে এটা ক্লোরোসিস বলতে কি বুঝো? এটা হচ্ছে ক বা খতে আসে। ক্লোরোসিস বলতে কি বুঝো? এটা তোমাকে লাগবে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে আমাদের দেখো আয়রন অথবা লৌহ, ম্যাঙ্গানিজ বা দস্তা, এই তিনটার অভাবও কি হইতে পারে? ক্লোরোসিস হইতে পারে। সো তোমাকে জানতে হবে ক্লোরোসিস কি কি তোমার খনিজ লবণ বা কি কি আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব হচ্ছে সেটা তুমি একটা নোট ডাউন করে ফেলবা, ঠিক আছে? তাহলে দেখো নাইট্রোজেন থেকে তুমি মাথায় রাখতেছো কি? সেটা হচ্ছে ক্লোরোসিস করতেছে, ঠিক আছে? আচ্ছা, তারপর ধরো ফসফরাসে আসি, খুবই ইম্পর্টেন্ট। ফসফরাস মানে কি? দেখবা পাতা হচ্ছে বেগুনি কালার হচ্ছে, তাহলে বেগুনি মানে কি? পাতা বেগুনি মানে কি? ফসফরাস। আমরা পড়ছি না ফসফরাস কিসে হেল্প করতেছে? মূল, ফুল বা ফল তৈরিতে। তো যদি এটার অভাব হয় তাহলে কি হবে? পাতা, ফুল, ফল এগুলো কি হবে? ঝরে যাবে। এটা দাগাও। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে উদ্ভিদ খর্বাকার হয়ে যায়, এটা দাগাবা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আসছে, ঠিক আছে? তাহলে এই তিনটা লাইন দাগাবা ফসফরাস থেকে। শেষ। তারপর আসে আমাদের পটাশিয়াম। মাথা রাখবা পাতার কিনারা এবং শীর্ষ। দেখো পাতার কিনারা এবং উপরে যদি কোনো শীর্ষ থাকে এটা, তাহলে পাতার কিনারা এবং শীর্ষ দিয়ে মাথায় রাখবা। পাতার কিনারা এবং শীর্ষ যদি হলুদ হয়ে যায় এটা কিসের জন্য হবে? এটা হচ্ছে আমাদের পটাশিয়ামের জন্য হবে, ঠিক আছে? এটা কিসের জন্য হবে? পটাশিয়ামের জন্য হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর তাহলে এটা কি মাথায় রাখবা? পাতার শীর্ষ এবং কিনারা হলুদ হয়ে যায় এবং পাতার মধ্যে মৃত অঞ্চল সৃষ্টি হয়, ঠিক আছে? তাহলে একটা জিনিস হচ্ছে আমরা এটা মাথায় রাখছি। সেকেন্ড যে মাথায় রাখবা সেটা হচ্ছে কি হয়? পাতা হচ্ছে কুঁকড়ে যায়, ঠিক আছে? পাতা হচ্ছে কুঁকড়ে যায় এবং শীর্ষ এবং পার্শ্বমুকুল মরে যায়। তাহলে এখান থেকে তিনটা লাইন মাথায় রাখতেছি। ওকে, আচ্ছা, তারপর আসি ক্যালসিয়াম। ক্যালসিয়ামটা খুবই ইম্পর্টেন্ট। ক্যালসিয়াম থেকে হচ্ছে আমি অনেক বেশি কিছু পড়বো না, হালকা পাতলা কয়েকটা জিনিস পড়বো। সেটা কি? সেটা হচ্ছে দেখো আমাদের এই যে এখান থেকে লাগবে, এই যে এটা উদ্ভিদ হঠাৎ নেতিয়ে পড়ে, খুব ইম্পর্টেন্ট। উদ্ভিদ হঠাৎ নেতিয়ে পড়ে কিসের কারণে? ক্যালসিয়ামের কারণে। কারণ কি জানো? কারণ কোষের মধ্যে সাইটোসল, সাইটোসল মানে হচ্ছে সাইটোপ্লাজম দিয়ে মাথায় রাখতে পারবা।
সাইটোপ্লাজম, প্রত্যেকটা কোষের সাইটোপ্লাজম আছে না, ওখানে ক্যালসিয়ামের একটা স্বাভাবিক মাত্রা থাকে এবং এই ক্যালসিয়ামের স্বাভাবিক মাত্রাটা নিয়ন্ত্রণ করে বা ক্যালসিয়ামের স্বাভাবিক মাত্রা মানে নিয়ন্ত্রণের উপরে কোন দুইটা অর্গান ভূমিকা রাখে, কোন দুইটা অঙ্গাণু ভূমিকা রাখে, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর একটা হচ্ছে ইআর বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এই দুইটা মুখস্থ করবা। অর্থাৎ ক্যালসিয়ামের স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রণের জন্য মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অনেক ভূমিকা আছে। তো এখন চিন্তা করো সাইটোসোল বা যদি কোষের সাইটোপ্লাজমের মধ্যে আমার ক্যালসিয়ামের পরিমাণটা নর্মাল থেকে অনেক কমে যায়, তাহলে মাইটোকন্ড্রিয়া তোমার কি তার কাজ প্রপারলি করতে পারবে না। যদি কাজ প্রপারলি করতে না পারে তাহলে কি হবে না, অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা ঠিকভাবে হবে না। আমরা কি জানি অক্সিডেটিভ ফসফোরাইলেশন মানে কি? খুব সিম্পলি মাথায় রাখবা, অক্সিডেটিভ ফসফোরাইলেশন মানে কি? এটিপি তৈরির প্রক্রিয়া। আমাদের শ্বসন হয় না, শ্বসনের লাস্টে কি হয়, শ্বসনের লাস্টে আমাদের ইটিসি থাকে না, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ওটার একদম শেষে গিয়ে অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয়। অর্থাৎ আমাদের এডিপির সাথে একটা ইনঅর্গানিক ফসফেট লেগে আমার এটিপি তৈরি হয়, এটাকে আমরা অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলতে পারি। তাহলে দেখো যেহেতু মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঝামেলা হয়েছে, তাহলে আমার অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে এটিপি তৈরি হবে না। সো আলটিমেটলি গাছ কি হবে, গাছের মধ্যে শক্তি তারা পাবে না এবং উদ্ভিদটা আস্তে আস্তে নেতিয়ে পড়বে। ক্লিয়ার? ওকে, তারপর আসি ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম মানে ক্লোরোফিল। ক্লোরোফিলের একটা অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম। সো ক্লোরোফিল যেহেতু আমার বিঘ্ন হচ্ছে, দ্যাট মিনস এখানেও কি হবে, ক্লোরোসিস হবে। এবং এখানে একটা মাথায় রাখবা, পাতার শিরাগুলার মধ্যবর্তী স্থান বেশি হলুদ হয়ে যায়। পাতার শিরার মধ্যবর্তী স্থান মাথায় রাখবা, পাতার শিরার মধ্যবর্তী স্থান। আসি তারপর হচ্ছে লৌহ। লৌহটা হচ্ছে অত বেশি পড়তে হয় না, তুমি জাস্ট লৌহটা একবার লাইন জাস্ট দাগায় রাখবা, আর কিছু না। সালফারটা খুব ইম্পর্টেন্ট, সালফার থেকে হচ্ছে ডায়াবেটিক রোগটা মাথায় রাখবা। ঠিক আছে, সালফার থেকে কি মাথায় রাখবা, সালফার থেকে হচ্ছে ডায়াবেটিকটা মাথায় রাখবা। এখান থেকে হচ্ছে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দেখো আমি এখানে বলি একই সাথে এটি কোষে পানি সমতা না, এটা লাগবে না, সালফার সবুজ হয়ে যায়। ঠিক আছে, লাল, এই যে এটা পাতার মধ্যে লাল এবং বেগুনি দাগ দেখা যায়, এটা মাথায় রাখবো। ওকে, আচ্ছা তারপর হচ্ছে দেখো এই যে এটা ডায়াবেটিক রোগটা কি, ডায়াবেটিক রোগটা হচ্ছে আমাদের ক্ষতে আসবে। ঠিক আছে, ডায়াবেটিকটা আসবে হচ্ছে আমাদের ক্ষতে। তো তোমাকে জানতে হবে ডায়াবেটিক মানে কি। ডায়াবেটিক মানে হচ্ছে কি জানো, উল্টা। মানে আমি যদি চিন্তা করি উদ্ভিদের একদম শীর্ষ থেকে, শীর্ষের মধ্যে যে একদম কচি পাতা আছে সেখান থেকে আস্তে 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 নিচের দিকে কি হয়ে যায়, আস্তে আস্তে হলুদ হয়ে যায় এবং গাছটা আস্তে আস্তে নেতিয়ে পড়ে ওইদিকে। ঠিক আছে, এটাকে বললে আমরা ডায়াবেটিক। ওকে, আচ্ছা উপর থেকে নিচে মরে যাচ্ছে, সো ডায়াবেটিক দিয়ে আমরা জিনিসটা মাথায় রাখবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা যদি দেখি, দেখো সিম্পলি যদি বলি, দেখো আমরা অনেক কিছু কিন্তু পড়ে ফেলছি। আমি এই পার্টটা একটু কঠিন, তো সো আমি এই পার্টটা তোমাকে আলাদা করে একটু পড়াইছি আর কি, বুঝছো? আচ্ছা তারপর ধরো এবার আমরা একটু কোয়েশ্চেনের দিকে যাই। ধরো এই যে কোয়েশ্চেনগুলো, এগুলো হচ্ছে আমাদের বোর্ডের কোয়েশ্চেন। সো দেখো তোমরা এগুলো যখন পারতে হবে, সো পারার জন্য আমাকে প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে পড়তে হবে। দেখো আমাকে বলছে ক্যালসিয়ামের প্রধান উৎস কি, দেখো ক্যালসিয়ামের প্রধান উৎস কি বলছে। সো তোমাকে গাজর আপেলের মধ্যে কি থাকে, কলা আলুর মধ্যে কি থাকে, লাল শাক কচু শাকের মধ্যে কি থাকে, বাদাম চিপসের মধ্যে কি থাকে, প্রত্যেকটা জিনিস পড়তে হবে। আমার কথা বুঝতে পারছি? তাহলে কিসের মধ্যে কি থাকে এই জিনিসটা আমার এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর ধরো এটা দেখো, কোন নিচের কোন এনজাইম শর্করাকে গ্লুকোজে পরিণত করে, এটা তো আমরা সবাই পারবো তাই না? এটা কি হবে, এটা হচ্ছে আমাদের অ্যামাইলেজ হবে। ওকে, কারণ আমরা তো পড়ছি শ্বেতসারটা কি হয়, শ্বেতসারটা কি হয় আমাদের অ্যামাইলেজের মাধ্যমে কিসে পরিণত হচ্ছে, গ্লুকোজে পরিণত হচ্ছে, এটা তো আমরা পড়ছি। এবং এই যে কাহিনীটা, এই কাহিনী কোথায় হয়, এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে হচ্ছে। ঠিক আছে, এটা কোথায় হচ্ছে, ক্ষুদ্রান্তের মধ্যে হচ্ছে। এখন আমাকে যেহেতু এটা আমরা পড়ছি, তাহলে বাদ বাকিগুলো আমাকে জানতে হবে। তাহলে ভাই এখানে যে পেপসিন দিছে, আমরা কি জানি পেপসিনটা কোথায় থাকে, দেখি আমার সাথে একবার রিভাইজ দাও। পেপসিনটা কই ছিল, এটা হচ্ছে পাকস্থলীতে ছিল তাই না? এটা কিন্তু পাকস্থলী থেকে রিলিজ হয়। এটা আমরা কিভাবে মুখস্থ রাখতাম জানো, সেটা আমরা মুখস্থ রাখতাম প দিয়ে। এই যে প দিয়ে পাকস্থলী, প দিয়ে পেপসিন, মাথায় রাখবা সামনে দুইটা প, ওদের এনজাইমের কাজও সেম। তাহলে পাকস্থলীর মধ্যে পেপসিনটা কি করে জানো, সেটা হচ্ছে পাকস্থলীর মধ্যে তো আমরা জানি কি থাকে, অনেক HCl থাকে বা হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। সো এই যে খাবারটা আমাদের মুখ দিয়ে ঢুকার পরে আমাদের অন্ন নালী হয়ে আমাদের যে পাকস্থলীতে গেল, সো পাকস্থলীর মধ্যে যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, মাথায় রাখবা এখানে যে পিএইচ এর মান, তোমরা তো পিএইচ সম্পর্কে হালকা পাতলা জানো না, মানে একটা জিনিস কতটা অ্যাসিড বা ক্ষারীয় এটা আমরা পিএইচ দিয়ে ডিটারমাইন করি। সো পাকস্থলীর মধ্যে পিএইচটা দেখা যায় অনেক কম থাকে, 1.85 থেকে 2 পর্যন্ত এর মধ্যে থাকে। সো যার কারণে দেখা যায় ওখানে যে ধরো খাবারের মধ্যে কোনো ব্যাকটেরিয়া আছে, সো পাকস্থলীর মধ্যে গেলে খাবারটা কি হয়ে যায়, ব্যাকটেরিয়ার কারণে ধ্বংস, মানে তোমার এই যে অতিরিক্ত অ্যাসিডের কারণে ব্যাকটেরিয়া সবগুলো মারা যায়। ক্লিয়ার? তাইলে HCl তো এখানে আছে জানি, এবং এই HCl এর একটা কাজ হচ্ছে কি, সে ব্যাকটেরিয়াকে মেরে ফেলতেছে। আরেকটা কাজ আছে, সে আরেকটা কি কাজ করে, আরেকটা হচ্ছে সে নিষ্ক্রিয় যে পেপসিনোজেন, পেপসিনটা নর্মালি কি থাকে আমাদের
নিষ্ক্রিয় থাকে, ঠিক আছে, অলওয়েজ তো তাকে কাজ করতে হবে না। যখনই আমার পাকস্থলী থেকে HCl টা রিলিজ হবে তখনই সে সক্রিয় হয়ে কি হবে, পেপসিনে কনভার্ট হবে, ঠিক আছে, এবং এই পেপসিনটা জটিল আমিষটাকে পলিপেপটাইডে কনভার্ট করবে, ঠিক আছে, মানে পুরাপুরি তোমার সরল করে ফেলে নেই, বাট মধ্যবর্তী একটা দশাতে নিয়ে আসছে, আমিষকে একটা মধ্যবর্তী দশাতে নিয়ে আসছে। এবং মাথায় রাখতে হবে পাকস্থলীর মধ্যে কিন্তু কি হয় না, কোনো আমাদের শ্বেতসার বা স্নেহর কোনো পরিপাক হয় না। বাট এখানে একটা কাহিনী আছে, সেটা কি জানো, মাথায় রাখবা আমাদের মুখের মধ্যে অর্থাৎ মুখ গহ্বরে কিন্তু একটা এনজাইম থাকে, এই এনজাইমটার নাম হচ্ছে টায়ালিন এনজাইম। এটা তোমরা খাতার মধ্যে লিখে রাখো, এনজাইমটার নাম হচ্ছে কি, টায়ালিন। এই টায়ালিনের আবার আরেকটা নাম আছে যেটা তোমাদের পরীক্ষায় মাঝে মধ্যে কোয়েশ্চেন কঠিন করলে দিয়ে দিতে পারে, এটাকে আমরা বলি স্যালিভারি অ্যামাইলেজ। তাহলে ভাই আপনি নামের শেষে অ্যামাইলেজ দিচ্ছেন, তার মানে কি হইতে পারে, তার মানে এটা কার্বোহাইড্রেটের সাথে রিলেটেড কিছু একটা। হ্যাঁ তুমি ঠিক ধরছো, তার মানে এটা কি করবে, শর্করাকে হালকা পাতলা পরিপাক করবে। তাহলে আমরা দেখতেছি মুখ গহ্বরের মধ্যে কি থাকে, টায়ালিন থাকে বা স্যালাইভারি অ্যামাইলেজ থাকে, যেটা যে জটিল শর্করা আছে তাকে হালকা পাতলা কি করে সরল করে ফেলে, ঠিক আছে। এবং এই কাজগুলো হতে থাকে যখন সে উপর থেকে নিচে নিচে পাকস্থলী পর্যন্ত যায়, সে পর্যন্ত কি হয়, আলটিমেটলি শর্করাটা হালকা হালকা একটু পরিপাক হয়, কিসের মাধ্যমে, স্যালাইভারি অ্যামাইলেজের মাধ্যমে, যেটা মুখ গহ্বর থেকে রিলিজ হয়, ঠিক আছে। বাট দেখতেছি স্নেহের কিন্তু কিছুই হয় নাই, এবং পাকস্থলীর মধ্যে খালি জাস্ট প্রোটিনটা একটু চেঞ্জ হচ্ছে, তাই না, আর আমাদের শর্করা এবং স্নেহের তেমন কিছু হয় নাই। তারপর ধর আমরা ট্রিপসিন দেখতেছি, দেখো অনেকে এটা কনফিউজড হয়ে যায়, দেখো পেপসিন কি কাজ করতেছে, ট্রিপসিন কি কাজ করতেছে। মাথায় রাখবা পেপসিনটা হচ্ছে আমাদের প্রাইমারি কাজ করে, আর মেইন কাজটা করে কিন্তু ট্রিপসিন। এবং এই ট্রিপসিনটা কিন্তু কোত্থেকে রিলিজ হয়, এই ট্রিপসিনটা হচ্ছে অগ্নাশয় থেকে রিলিজ হয়, ঠিক আছে। অর্থাৎ ট্রিপসিনটা অগ্নাশয় থেকে রিলিজ হয়, লাইপেজটা অগ্নাশয় থেকে রিলিজ হয়, অ্যামাইলেজটা অগ্নাশয় থেকে রিলিজ হয়, ঠিক আছে, অগ্নাশয় থেকে নিঃসৃত এগুলো বিভিন্ন রকম এনজাইম, ওকে, যেগুলো আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে ডিউডেনামে এসে মুক্ত হয়। আমরা তো জানি ক্ষুদ্রান্তের কয়েকটা অংশ থাকে, ডিউডেনাম থাকে, ইলিয়াম থাকে, জেজুনাম থাকে, তার মধ্যে ডিউডেনামে এসে এইসব এনজাইমগুলো মুক্ত হয় যেগুলো খাবার পরিপাকে অংশগ্রহণ করে। জাস্ট পেপসিনটা আলাদা, পেপসিনটা কোথায়, পাকস্থলী, আর বাদ বাকি সবগুলো কি, ক্ষুদ্রান্ত। তাহলে বুঝতে পারছি, তাহলে দেখো পেপসিনটা হচ্ছে আপাতত আমিষকে পলিপেপটাইডে কনভার্ট করবে, আর ট্রিপসিনটা কি করবে, ওই পলিপেপটাইডটাকে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে ফেলবে, ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড প্লাস সরল পেপটাইডে কনভার্ট করে ফেলবে। ক্লিয়ার? তাহলে আমাকে এই জিনিসগুলো প্রত্যেকটা অ্যানালাইসিস করে পড়তে হবে। একটা এমসিকিউ মানে এমন না যে তুমি জাস্ট একটা এমসিকিউ পড়ে জাস্ট শেষ করে দিলা, এমনটা কিন্তু না, তোমাকে প্রত্যেকটা এমসিকিউ বুঝে বুঝে পড়তে হবে। দেখো আমি যদি দেখি এরপরে কোয়েশ্চেনটা একটু চেক করো তো ভাইয়া, পরিপাকের ক্ষেত্রে যকৃতের কাজ কোনটা। তাহলে যকৃতের কাজ বিশাল একটা জিনিস কিন্তু, বাট তোমাদের বইয়ের মধ্যে তেমন একটা দেয় নাই, কিন্তু তোমাদের দেখো সৃজনশীলের মধ্যে কিন্তু যকৃতের কাজ অনেক দিয়ে দেয়। তো তোমাকে যকৃৎ সম্পর্কে জানতে হবে না, অবশ্যই জানতে হবে। তাহলে দেখো আমি যদি যকৃৎ সম্পর্কে তোমাকে মানে হালকা পাতলা পড়াশোনা করে, আমরা তো বেসিক্যালি ইন্টারের পড়া অনেক বেশি দেখবা, তোমরা যখন ইন্টার উঠবা দেখবা পড়াশোনা অনেক বেশি, বাট এখনো তো আমার হালকা পাতলা জেনে রাখতে হবে, তাই না। সো আমরা যদি যকৃৎ সম্পর্কে হালকা পাতলা জানার ট্রাই করি, দেখো যকৃৎ, ঠিক আছে, এই যকৃৎ সম্পর্কে সবার আগে জানতে হবে, যকৃৎকে আমরা কি বলি, যকৃৎকে আমরা বলি জৈব রসায়নাগার, তাই না। এবং এটা তোমার কিসের মধ্যে আসবে, এটা তোমার খতে আসবে। কেন যকৃৎকে জৈব রসায়নাগার বলা হয়, কেন বলতো, কারণ যকৃতের মধ্যে ছোট বড় প্রায় 500 এর অধিক বিক্রিয়া হয়ে থাকে। তাহলে 500 এর অধিক কি হয়, রিঅ্যাকশন বা বিক্রিয়া হয়ে থাকে, দ্যাটস আমরা যকৃতকে কি বলতে পারি, জৈব রসায়নাগার বলতে পারি। এবং যকৃতের মধ্যে আমাদের বডির যতগুলা জিনিস, যেমন রক্ত বলি, এরপর হচ্ছে হিমোগ্লোবিন, রক্তের মধ্যে হিমোগ্লোবিন, ঠিক আছে, এই সবগুলা জিনিস যকৃতে এসে ভেঙে যায়, ঠিক আছে। আচ্ছা তাহলে যকৃতকে আমরা জৈব রসায়ন কেন বলতেছি সেটা আগে পড়তে হবে। সেকেন্ডলি এবার আসি আমরা একটু নিচের দিকে যাই। এই যকৃতের মধ্যে আমরা যেমন পড়ছি না, এই যে আমাদের ধরো ক্ষুদ্রান্তের মধ্যে কি হচ্ছে, আমাদের ডিউডেনামের মধ্যে কি আসতেছে, বিভিন্ন রকম খাবার পরিপাককারী এনজাইমগুলো আসতেছে। ঠিক সেম ওয়েতে আমাদের এই যকৃতটা একটা জিনিস রিলিজ করে, যেটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে, দেখো সেটা হচ্ছে পিত্ত, ঠিক আছে, বা পিত্ত রস। তো এই পিত্ত রসটা কোত্থেকে রিলিজ হয়, পিত্তথলি থেকে রিলিজ হয়, বা যেটাকে আমরা বলি গল ব্লাডার। সো পিত্তথলি থেকে এই পিত্ত রসটা রিলিজ হয়ে সে কোথায় চলে আসে, সে পিত্ত নালীর মাধ্যমে ঠিক সেম ক্ষুদ্রান্তে গিয়ে চলে আসে। ওই যে যেভাবে অগ্নাশয় থেকে এনজাইমগুলো ক্ষুদ্রান্তে আসতেছে, ঠিক সেম ওয়েতে যকৃতের নিচে একটা থলি আছে যেটাকে আমরা পিত্তথলি বলি। দেখবা কোরবানের সময় এটা আলাদা করে কেটে ফেলে না, সবুজ কালার একটা জিনিস, খুবই তিতা, ঠিক আছে। এই জিনিসটা আমাদের কই চলে যায়, এই জিনিসটা আমাদের ঠিক সেম আমাদের ক্ষুদ্রান্তে চলে যাচ্ছে। ক্ষুদ্রান্তের মধ্যে আমাদের ফার্স্টে অর্থাৎ প্রথম অংশে চলে যাচ্ছে, ক্ষুদ্রান্তের যে প্রথম অংশ সেখানে গিয়ে সেটা রিলিজ হচ্ছে। তো এখন কেন সেটা রিলিজ হচ্ছে, কারণ এই পিত্তরস যেটা, এটার পিএইচটা মাথায় রাখবে কত জানো, এই পিত্তরসের পিএইচ হচ্ছে 8 থেকে 9। তো চিন্তা করো 8 থেকে 9 মানে কি, অনেক ক্ষারীয়।
সো দেখো আমরা একটা ব্যাকটেরিয়া সে কিন্তু একবার মারা খাইছে কি দিয়ে, পাকস্থলীতে অম্লীয় পরিবেশ দিয়ে, কারণ ওখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড রিলিজ হচ্ছিল। এরপরে যখন সে ওখানে মোটামুটি একটা কাজ টাজ করে তারপরে যখন সে আমাদের যকৃৎ, এই যে তোমার ক্ষুদ্রান্তে আসছে, পাকস্থলী থেকে তো ক্ষুদ্রান্তে যাচ্ছে তাই না, সো ক্ষুদ্রান্তে যখন গেছে তখন ক্ষুদ্রান্তে কি হচ্ছে, যকৃৎ থেকে যে যকৃতের নিচ থেকে যে পিত্ত নালীর মাধ্যমে পিত্ত রসটা গেল, তো এটা কি করে সম্পূর্ণ আরেকটা কাজ করে, এটা হচ্ছে ওই জায়গাটাকে ক্ষারীয় বানায় ফেলে। কোন জায়গাটাকে, আমাদের ক্ষুদ্রান্তে যেখানে পরিপাক হবে সেটাকে কি করে ফেলে, ক্ষারীয় করে ফেলে। তাহলে কেন, কারণ পিএইচ তো অনেক বেশি, দ্যাট মিন্স কি করবে, আমাদের ক্ষুদ্রান্তকে ক্ষারীয় করে ফেলে। এখন তোমার মনে কোয়েশ্চেন আসতে পারে, ভাইয়া ক্ষারীয় কেন করতেছে, ক্ষারীয় করার কি কোনো দরকার আছে? অবশ্যই দরকার আছে। ক্ষারীয় এই জন্যই করে কারণ ক্ষারীয় না হলে এনজাইমগুলো সক্রিয় হবে না। আমরা তো জানি ক্ষুদ্রান্তের মধ্যে অনেকগুলো এনজাইম কাজ করে না, যেগুলো খাবারকে মেইনলি পরিপাক করে, ওই এনজাইমগুলো সক্রিয় বা এনজাইমগুলো কাজ করবে না, এবং এনজাইমগুলো কাজ করার জন্যই কিন্তু আমার কাকে লাগতেছে, আমার ক্ষারীয় পরিবেশটা লাগতেছে। ঠিক আছে, তাহলে যকৃৎ থেকে আমরা বেসিক এই জিনিসগুলো আগে পড়তে হবে, তারপর আমি যকৃতের কাজটা তোমাকে সৃজনশীল যখন পড়াবো তখন পড়াবো, কোনো সমস্যা নাই। তাহলে দেখো পরিপাকের ক্ষেত্রে যকৃতের কাজ কি, এই যে দেখো 1 নাম্বারটা আনসার, তাই না? 1 নাম্বারে তো হওয়ার কথা, ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করতেছে। আর অম্লীয় পরিবেশ কে সৃষ্টি করতেছে? অম্লীয় পরিবেশ সৃষ্টি করতেছে স্টোমাক বা পাকস্থলী। ঠিক আছে, আচ্ছা তারপর ধর এখানে কি বলছে, হরমোন তৈরি করা, তারপর হচ্ছে এনজাইম নিঃসরণ করা। আমরা তো জানি যকৃৎ কি করে না, এনজাইম নিঃসরণ করে না। এনজাইম বেসিক্যালি কে নিঃসরণ করে সেটা আমরা জানি, একটাই নাম আপাতত মুখস্থ রাখো, প্যানক্রিয়াস বা অগ্নাশয়। ঠিক আছে, আমাদের ক্ষুদ্রান্তের মধ্যেও কিন্তু কিছু এনজাইম আছে যেগুলো ক্ষুদ্রান্ত থেকেই রিলিজ হয়, বাট এটা তোমার মাথায় রাখতে হবে না, তুমি আপাতত মাথায় রাখো এনজাইম নিঃসরণ করা বেসিক্যালি কার কাজ, প্যানক্রিয়াসের কাজ, খাবার পরিপাকের এনজাইম। ওকে, আচ্ছা তারপর দেখতেছি এখানে আরেকটা সি নাম্বার অপশন দেখতেছে, হরমোন। যকৃৎও কিন্তু হরমোন নিঃসরণ করে, কিন্তু এটা পরিপাকের সাথে রিলেটেড কিছু না। তাহলে যকৃৎ কিন্তু একটা হরমোন রিলিজ করে, সেটা তোমরা খাতার মধ্যে লিখে রাখতে পারো। এই হরমোনটার নাম হচ্ছে অ্যানজিওটেনসিন, অ্যানজিওটেনসিনোজেন। ঠিক আছে, তাহলে যকৃৎ থেকে নিঃসৃত হরমোনের নাম কি, অ্যানজিওটেনসিনোজেন। এবং এই যে অ্যানজিওটেনসিনোজেন যে হরমোনটা, সেটা পরিপাকের সাথে রিলেটেড কিছু না। সো এখানে তো আনসার এ আমি ইজিলি দিয়ে দিচ্ছি। তাহলে যকৃৎ থেকে যে হরমোনটা রিলিজ হয় অ্যানজিওটেনসিনোজেন, এটা কি, সেটা হচ্ছে আমাদের কি করে, এটা রক্তনালীটাকে কি করে, প্রসারিত হতে সাহায্য করে। ওকে, তাহলে রক্তনালীকে প্রসারিত হতে সাহায্য করতেছে এই অ্যানজিওটেনসিনোজেন হরমোনটা। ওকে, আচ্ছা এটা রক্তনালীর সাথে রিলেটেড একটা হরমোন, বাট এটা যকৃৎ থেকে রিলিজ হচ্ছে। তাহলে আমরা দেখো একটা অপশন থেকে কিন্তু আমরা অনেক কিছু পড়ে ফেলছি। ওকে, আচ্ছা তারপর দেখো এই যে গ্লাইকোজেন কোথায় সঞ্চিত থাকে, খুব সিম্পল একটা কোয়েশ্চেন এবং এটা সবারই পারা উচিত। দেখি বলো তো গ্লাইকোজেন কোথায় সঞ্চিত থাকে? আমরা জানি গ্লাইকোজেন যকৃতে সঞ্চিত থাকে। ওকে, তাহলে এটার আনসার কি হবে, যকৃতে হবে। এখন এটার সপক্ষে আমাকে কিছু কথা বলতে হবে। দেখো যকৃতের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট একটা মেকানিক্স হয়, সেটা কি, যকৃৎ সে কার্বোহাইড্রেটটাকে জমা রাখতে পারে, কার্বোহাইড্রেটটাকে সে নিজের মধ্যে জমা রাখতে পারে। ঠিক আছে, তাহলে কার্বোহাইড্রেটটাকে জমা রাখা একটা প্রসেসের মাধ্যমে, যাকে আমরা বলি গ্লাইকোজেনেসিস। প্রক্রিয়াটার নাম কি, গ্লাইকোজেনেসিস। এখানে মাথায় রাখবা জেনেসিস শব্দের অর্থ হচ্ছে উৎপত্তি, বা এক কথা বলতে গেলে তৈরি, আর গ্লাইকো মানে হচ্ছে গ্লাইকোজেন। অর্থাৎ যকৃৎ কি করে, আমার যে এক্সট্রা গ্লুকোজ, ধরো তোমরা দেখা যায় না অনেক ভাত খেয়ে ফেলছো, এত ভাত তো তোমার শরীরে দরকার নাই, তাহলে এক্সট্রা যে তোমার গ্লুকোজটা সেটা আমার যকৃতে সেফ থাকবে। কি হিসেবে সেফ থাকবে, সেটা গ্লাইকোজেন হিসেবে সেফ থাকবে। অর্থাৎ গ্লুকোজ থেকে গ্লাইকোজেনকে কনভার্ট করে ফেলার পদ্ধতির নামই হচ্ছে গ্লাইকোজেনেসিস, যেটা যকৃতের মধ্যে হচ্ছে, এবং যকৃৎ এভাবে আমার অতিরিক্ত গ্লুকোজকে নিজের মধ্যে জমা রাখতেছে। এখন যেই মাত্র তুমি 3-4 দিন না খাইয়ে আসো, ধরো তুমি খাও নাই, তাও তুমি বেঁচে আছো, কেমনে বেঁচে আছো, ওই যে যে এক্সট্রা গ্লুকোজকে যে গ্লাইকোজেন হিসেবে সেভ করে রাখছে, পরে কি করে জানো, ওই গ্লাইকোজেনটাকে সে আবার ভেঙে গ্লুকোজে পরিণত করতে পারে যখন তোমার বডির দরকার পড়ে। ঠিক আছে, এই প্রসেসটার নাম একটা নাম আছে আবার, এই প্রসেসটার নাম আমরা বলতে পারি ভেঙে ফেলা। ভেঙে ফেলাটাকে আমরা বলতে পারি গ্লাইকোজেনোলাইসিস। আমরা তো জানি যে কোনো জায়গায় লাইসিস মানে লাস্টে দেখবা লাইসিস, নামের শেষে লাইসিস আছে মানে ভেঙে ফেলা। তো গ্লাইকোজেনোলাইসিসের মাধ্যমে কি হয়, যখন আর গ্লাইকোজেনটাকে দরকার পড়ে না, বডির মধ্যে গ্লুকোজ দরকার পড়ে, তখন এটা কি হয়, গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেনটা ভেঙে যায় এবং গ্লুকোজ তৈরি হয়। ওকে, এবং মাথায় রাখতে হবে এই যে যকৃৎ যে গ্লাইকোজেনেসিস করতেছে, এটা বেসিক্যালি কোন হরমোনের প্রভাবে করতেছে, ইনসুলিন। এই যে এখানে ইনসুলিনটা চলে আসছে, ইনসুলিন হরমোনের প্রভাবে। এই ইনসুলিন হরমোনটা কি করে, তোমার বডির মধ্যে এক্সট্রা যে গ্লুকোজ তাকে গ্লাইকোজেন হিসেবে জমা রাখে। এখন যাদের ইনসুলিনের অভাব তাদেরকে আমরা কি বলি, ডায়াবেটিক পেশেন্ট বলি, তাই না, তার ডায়াবেটিস হয়েছে বলি। সো কি হয়, যাদের ডায়াবেটিস হয় তাদের ক্ষেত্রে তাহলে কি হবে, খুব সিম্পল একটা জিনিস হবে, সেটা হচ্ছে দেখো গ্লাইকোজেন রূপে জমা রাখতে পারবে না,
তাহলে কি হবে, তোমার রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা তাদের অনেক বেশি হয়ে যাবে না, কারণ কি ইনসুলিন কাজ করতেছে না, সো গ্লাইকোজেনে কনভার্ট হচ্ছে না, সো আলটিমেটলি রক্তের মধ্যে গ্লুকোজ অনেক বেড়ে যাচ্ছে, এবং এটা হচ্ছে আমাদের ডায়াবেটিস রোগটাকে মানে সূচনা করে, ঠিক আছে। এবং তখন দেখা যায় বাইরে থেকে তোমাকে ইনসুলিন দেওয়া লাগতে পারে, বুঝতে পারছি। তাহলে যকৃতের কাজ আমরা মোটামুটি বুঝতে পারছি না কিভাবে কি করতেছে। যকৃতের কিন্তু আরো কিছু কাজ আছে, যকৃৎ চাইলে রক্ত সঞ্চয় করতে পারে, যকৃৎ চাইলে পিত্ত লবণ সঞ্চয় করতে পারে বা এগুলাকে ভাঙতে পারে, ঠিক আছে। আরো অনেকগুলো কাজ আছে, এগুলো আমরা লাস্টের দিকে পড়বো। আপাতত বুঝতে পারছি গ্লাইকোজেন কোথায় সঞ্চিত হচ্ছে, এবং এটার সাথে কিন্তু ইনসুলিন রিলেটেড, এবং এই প্রসেসটার নাম গ্লাইকোজেনেসিস, এবং এটা হচ্ছে আমাদের বডিতে ডায়াবেটিসটাকে প্রিভেন্ট করতেছে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে পারবা, দেখো কোশ্চেন ঠিক আছে, হ্যাঁ আনসার আমাদের দুইটাই ঠিক আছে। তারপরটা দেখি তো ভাইয়া কি বলছে, বিটা ক্যারোটিন কি, খুবই সিম্পল একটা আমাদের এমসিকিউ। বিটা ক্যারোটিন আমরা জানি, বিটা ক্যারোটিন মানে কি জানো, আমি একটু লিখে দিই। বিটা ক্যারোটিন মানে হচ্ছে প্রো ভিটামিন এ, প্রো ভিটামিন এ। প্রো মানে কি, প্রো মানে হচ্ছে আদি অবস্থা, অর্থাৎ আমি এক কথায় বলতে গেলে ভিটামিন এ এর যে ইম্যাচিউর দশা তাকে আমরা বিটা ক্যারোটিন বলতে পারি, অর্থাৎ বিটা ক্যারোটিন মানে ভিটামিন এ, তাই না। জাস্ট তার আগের দশটাকে আমরা কি বলতে পারি, আমাদের বিটা ক্যারোটিন বলতে পারি। ওকে, তো তোমাকে যদি বলে বিটা ক্যারোটিনের উৎস কি, দ্যাট মিনস তোমাকে কি জিজ্ঞাসা করছে, ভিটামিন এ এর উৎস জিজ্ঞেস করছে। ওকে, আচ্ছা, এবং এই প্রো ভিটামিন এ থেকে কিন্তু বেসিক্যালি, অর্থাৎ বিটা ক্যারোটিন থেকে কিন্তু আলটিমেটলি কি তৈরি হয়, আমাদের ভিটামিন এ তৈরি হয়, এটা মাথায় রাখবা। এবং ভিটামিন এ এর আমাদের মেডিকেলের একটা নাম আছে, এটাকে আমরা বলতে পারি রেটিনল। কি বলতে পারি, রেটিনল, মুখস্থ করবা, মানে ভিটামিন এও বলতে পারি, রেটিনলও বলতে পারি। যেহেতু এটা চোখের সাথে রিলেটেড, আমরা তো জানি ভিটামিন এ যদি তোমার খাবারে কম হয় তাহলে তোমার কি হয়, রাতকানা রোগ হয়। সো রাতকানা চোখের সাথে রিলেটেড না, এবং চোখের ভিতরে কি আছে, রেটিনা আছে না, ওই রেটিনে ওই নাম থেকে এখানে রেটিনল নামটা আসছে, ঠিক আছে। তাহলে ভিটামিন বিটা ক্যারোটিন মানে কি, ভিটামিন এ, এটুকু তো আমরা জানছি, ঠিক আছে। এখন এই যে ভিটামিন এ, তোমাকে যে ভাই আপনি যে আমার ভিটামিন এ পড়াচ্ছেন, তোমার বইয়ের মধ্যে দেখবা কিছু নাম যখন পরীক্ষা কোয়েশ্চেন কঠিন করে তখন দিয়ে দেয়। প্রথমত তোমাকে ভিটামিন সম্পর্কে কয়েকটা জিনিস অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে ভিটামিনের উৎস। ভাইয়া খুবই ইম্পর্টেন্ট, ক্লাসটা আমি একটু এলোমেলো ভাবে নিচ্ছি যাতে তুমি সব দিক থেকে পড়াগুলো পড়তে পারো, ঠিক আছে, সিরিয়ালি নিচ্ছি না। এই যেহেতু একবার তোমরা চ্যাপ্টারগুলো পড়ে ফেলছো, এখন তোমাকে যেখান থেকে পড়ে না কেন তোমার পারার কথা, না পারলেও অ্যাটলিস্ট তোমার টপিকগুলো মনে পড়ার কথা, যে ভাইয়া এখানে এটা আছে, ঠিক আছে, এটাই এনাফ। তাহলে দেখো ভিটামিনের উৎসটা আমাকে অবশ্যই পড়তে হবে। তারপরে আমাকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন, একটা হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন, আরটা হচ্ছে আমাদের পানিতে দ্রবণীয় ভিটামিন, ঠিক আছে। একটা হচ্ছে চর্বিতে, আরটা হচ্ছে আমাদের পানিতে। সো মাথায় রাখতে হবে চর্বিতে দ্রবণীয় ভিটামিনকে আমরা সংক্ষেপে বলতে পারি অ্যাডেক, অ্যাডেক, ঠিক আছে, ADEK, এগুলো হচ্ছে চর্বিতে দ্রবণীয় হয়। এবং ভিটামিন বি এবং ভিটামিন সি, ভিটামিন বি এবং ভিটামিন সি এগুলো হচ্ছে আমাদের পানিতে দ্রবণীয় হয়। তাহলে ভাইয়া একটু তো আমরা মোটামুটি জানছি। এখন হচ্ছে আরেকটা জিনিস জানতে হবে, তোমরা দেখো না তোমাদের ডাক্তারের কাছে যখন যাও তখন তোমাকে বলে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্স, এরকম একটা তোমাকে ট্যাবলেট খাওয়াই দেয় না। তাহলে এই ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে তো আমরা জানি 12 রকমের ভিটামিন বি আছে, তাই না। ওই 12 রকমের যে ভিটামিন বি সবগুলোর নামগুলো একটু জানে রাখার ট্রাই করবা। ধরো আমি সিম্পলি যদি তোমাকে একটু হালকা পাতলা লিখে দেই, ধরো ভিটামিন বি 1 আছে, বি 2 আছে, বি 3 আছে, তারপর বি 5 আছে, ঠিক আছে, তারপর হচ্ছে বি 6 আছে, তারপর হচ্ছে বি 7 আছে, ঠিক আছে, তারপর হচ্ছে বি 8 9, এরপর হচ্ছে বি 9 আছে, এরপর হচ্ছে বি 12 আছে। এবং প্রত্যেকটা জিনিস তোমার পরীক্ষার জন্য জানতে হবে যদি কোয়েশ্চেনটা এনিহাও কঠিন দিয়ে ফেলে। তাহলে ভাইয়া এগুলো কি কঠিন না, অবশ্যই কঠিন না। দেখি ভিটামিন বি 1, ঠিক আছে, বি 1 এর নাম কি, বি 1 এর নাম হচ্ছে, বাংলায় লিখি সমস্যা নাই, বি 1 এর নাম হচ্ছে থায়ামিন বা থাইমিন, ঠিক আছে। বি 2 এর নাম কি, বি 2 এর নাম হচ্ছে রিবোফ্লাভিন, রিবোফ্লাভিন, অর্থাৎ এই এক্সট্রা নামগুলো আমাকে অবশ্যই জানতে হবে। বি 3 এর নাম কি, বি 3 হচ্ছে নিয়াসিন। বি 5 এর নাম কি, বি 5 হচ্ছে প্যান্টাথোনিক অ্যাসিড, প্যান্টাথোনিক অ্যাসিড। এগুলো কিন্তু নটরডেমের মধ্যে ইনভেরিয়েবলি কোয়েশ্চেনগুলো দেয়, বলে দেয় ভিটামিন বি অথবা ভিটামিন বি 5 এটা অপর নাম কি, অথবা দিয়ে দেয় কোন ভিটামিনের অভাবে, কোন ভিটামিন বি এর অভাবে তোমার কি হয়, রক্তশূন্যতা হইতে পারে, খুবই ইম্পর্টেন্ট এগুলা। তাহলে দেখো ভিটামিন বি 6 হচ্ছে পাইরিডক্সিন, পাইরিডক্সিন, ওকে। আচ্ছা, ভিটামিন বি 7 হচ্ছে বায়োটিন। এই বায়োটিনটা কিন্তু যাদের চুল পড়ে যায় কিংবা যাদের এই যে ফেসের মধ্যে হচ্ছে গ্লো কমে যায় তাদেরকে দেখবা বায়োটিন সাপ্লিমেন্ট নিতে বলে, এটা কিন্তু এই বায়োটিনটাই। তারপর হচ্ছে ভিটামিন বি 9 হচ্ছে ফলিক অ্যাসিড।
দেখছো আমাদের বলে না ফলিক অ্যাসিড খাইতে হয়, বিশেষ করে কারা, যারা প্রেগনেন্ট মহিলা বা যাদের সামনে প্রসব হবে, সো তাদের যারা বাচ্চা জন্মদানকারী মহিলা তাদেরকে দেখবা অনেক অনেক ফলিক অ্যাসিড খাইতে বলে, ঠিক আছে, কারণ এটা সবকিছুর দরকার আছে। কিন্তু ভিটামিন B12 হচ্ছে কোভালামিন, ঠিক আছে, তাহলে পারবা? আচ্ছা, তাহলে এর মধ্যে তোমাকে দুইটা জিনিস অবশ্যই জানতে হবে, একটা হচ্ছে ভিটামিন B9 আর একটা হচ্ছে ভিটামিন B12, এদিকে বায়োটিন গুলা, এগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন ভিটামিন B9 আর ভিটামিন B12 এই দুইটা হচ্ছে কি করে জানো, এই দুইটা হচ্ছে আরবিসি, অর্থাৎ আমাদের আরবিসি আছে না, আরবিসি কে হচ্ছে ম্যাচুরিটি দান করে, আরবিসি কে কি দেয়, ম্যাচুরিটি দান করে। ওকে, আরবিসি কে ম্যাচুরিটি দেয়। কিভাবে ম্যাচুরিটি দেয়? এরা হচ্ছে ডিএনএ সিনথেসিসে সাহায্য করে। যে কোনো জায়গায় মাথায় রাখবা, ডিএনএ সিনথেসিস যদি প্রপারলি হয় তাহলে কোষ বিভাজনটা প্রপারলি হয় এবং আরবিসি একটা থেকে আরেকটা প্রপারলি সৃষ্টি হয়। তাহলে মাথায় রাখবা ভিটামিন B9 অর্থাৎ ফলিক অ্যাসিড এবং B12 অর্থাৎ কোভালামিন, এগুলো হচ্ছে আরবিসি কে ম্যাচুরিটি দান করতেছে এবং আরবিসি কে ম্যাচুরিটি দানের মাধ্যমে কিন্তু প্রপারলি আরবিসি তৈরি হতে পারতেছে, অর্থাৎ আরবিসির সংখ্যা বাড়তেছে। সো যারা প্রেগনেন্ট মহিলা তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের রক্ত শূন্যতার হার অনেক বেশি। দেখো না অ্যানিমিয়া, অ্যানিমিয়ার কারণ কি? রক্ত শূন্যতা কেন হয়? দেখবা প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়, বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি হয়। সো দেখা যায় তাদেরকে ফলিক অ্যাসিড খাইতে বলে যাতে আরবিসির পরিমাণ বেড়ে যায়, আরবিসি বেশি বেশি তৈরি হয়। ক্লিয়ার? কেন পড়াচ্ছে একটু পরে বুঝবা, আপাতত নামগুলো একটু মুখস্থ করে ফেলো। ক্লিয়ার? তাহলে ওকে, তাহলে এখানে ভিটামিন এ থেকে কিন্তু তোমার অনেক কিছু পড়াইছি। তাহলে ভিটামিনের উৎস অর্থাৎ কোন কোন খাবার থেকে পাচ্ছি খুবই ইম্পর্টেন্ট। চর্বিতে দ্রবণীয় ভিটামিন কি কি এবং তাদের উৎস, পানিতে দ্রবণীয় ভিটামিন কি কি এবং তাদের উৎস, ভিটামিন বি আলাদা করে বি কমপ্লেক্স বলি, কারণ কি, কারণ এটার ভিতরে আরো অনেকগুলো আছে। বিটা ক্যারোটিন মানে হচ্ছে প্রোভিটামিন এ, অর্থাৎ এখান থেকে ভিটামিন বিটা ক্যারোটিন তৈরি হচ্ছে এবং বিটা ক্যারোটিন থেকে আমার কি ম্যাচুরিটি হয়, কি তৈরি হয়, ভিটামিন এ তৈরি হয়। এখন মাথায় রাখতে হবে ভিটামিন এ কি করে, ভিটামিন এর অভাবে কি হয় বলতো, সেটা হচ্ছে আমাদের রাতকানা রোগ হয়, অর্থাৎ আমরা কি দেখি না, রাতে দেখি না, রাতে কি করি না, রাতে দেখি না। এখন এখানে কাহিনী আছে, বুঝতে পারছো, দুইটা কাহিনী আছে। দেখো আমাদের, আমি এখানে একটু যাই, এই জায়গায় যাই, দেখো আমরা ভিটামিন এ পড়তেছি না, আমরা তো জানি ভিটামিন এর অভাবে কি হয়, ভিটামিন এর অভাবে আমাদের কি হয়, রাতকানা হয়, বা যেটাকে আমরা ইংলিশে বলতে পারি নাইট ব্লাইন্ডনেস, ঠিক আছে। দেখা যাবে পরবর্তীতে ভর্তি পরীক্ষাগুলোর মধ্যে ইংলিশ নামগুলো দিয়ে দেয়। সো রাতকানা মানে তো নাইট ব্লাইন্ডনেস, আমরা মোটামুটি জানি। ওকে, আচ্ছা, তো এখন একটা কোয়েশ্চেন আসতে পারে, ভাইয়া আমরা যে ধরেন রাতে দেখতেছি না, ঠিক আছে, এটা একটা জিনিস। আবার ধরেন ভাই আমরা দিনের বেলায় উজ্জ্বল আলোর মধ্যে কোন একটা জিনিসকে দেখতেছি এবং বিভিন্ন কালার দেখতেছি, ধরো যেটা হলুদ কালার আমার চোখে আসছে সেটাকে আমি হলুদ দেখতেছি, যেটা লাল কালার আসছে তাকে আমি লাল কালার দেখতেছি। সো এই দুইটার জন্য কি কি দায়ী, চোখের মধ্যে কি কি এমন আছে যারা এগুলা দিয়ে চলে, এটা জানতে হবে। সেটা হচ্ছে দেখো আমাদের চোখের মধ্যে দুই ধরনের কোষ আছে, তাহলে কি বলতেছি, চোখের মধ্যে আমাদের দু ধরনের কোষ আছে, দু ধরনের কোষ আছে, একটা হচ্ছে আমাদের রড কোষ আর একটা হচ্ছে আমাদের কোন কোষ। তাহলে তোমরা ভালো করে শুনে রাখো অথবা তোমরা লিখে রাখো। এই যে রড কোষ যেটা, এটা হচ্ছে ভিটামিন এ দ্বারা চলে, অর্থাৎ এটার পুষ্টির জন্য, এটা সাপ্লাইয়ের জন্য প্রপারলি তোমাকে ভিটামিন এ খাওয়া লাগবে। যদি রড কোষের কোনো সমস্যা হয় তাহলে তুমি রাতে দেখবা না। ক্লিয়ার? কারণ এই রড কোষটা আমাদের রাতে দেখতে সাহায্য করে। আর এখানে যে কোন কোষটা আছে না, কোন কোষটা হচ্ছে তোমাকে দিনের বেলায় দেখতে সাহায্য করে। অর্থাৎ দিনের বেলা যদি আমি বলি তো এটার যেটা অ্যাকচুয়াল টার্ম সেটাকে আমরা বলি উজ্জ্বল আলোতে। তো উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে কে, সেটা হচ্ছে আমাদের কোন কোষটা। এবং এটা ছাড়াও বিভিন্ন রকম যে কালার আছে না, অর্থাৎ রং, বিভিন্ন রকম রঙের যে বিভেদগুলা, কোনটা কি কালার, এটা আইডেন্টিফাই করতে কোন কোষটা হেল্প করে, ঠিক আছে। সো রড কোষ একটা জিনিস, কোন কোষ একটা জিনিস। তো তোমাকে এখন এতক্ষণ ধরে যেটা বলতেছিলাম এখানে একটু জিনিস উল্টাপাল্টা বলছি, সেটা হচ্ছে দেখো তাহলে রাতকানা, রাতকানার ইংলিশ নাম কি, রাতকানা ইংলিশ নাম হচ্ছে নাইট ব্লাইন্ডনেস, অর্থাৎ রাতে তুমি কি হয়ে যাও, আধা হয়ে যাচ্ছ, অন্ধ হয়ে যাচ্ছ। আর এখানে যদি তোমার বডির মধ্যে কোন কোষের অভাব থাকে তাহলে একটা জিনিস হয় যেটাকে আমরা বলি কালার ব্লাইন্ডনেস, কালার ব্লাইন্ডনেস। এই রোগী দেখবা অনেকে আছে, তারা হচ্ছে কি লাল সবুজ বর্ণকে আলাদাভাবে পৃথক করতে পারে না, সবগুলাকে তারা ধূসর কালার দেখে এবং এটা একটা জিনগত রোগ, ঠিক আছে। তাহলে বুঝতে পারতেছো এটার কারণ হচ্ছে কালার ব্লাইন্ডনেস হয়, আর ভিটামিন এর অভাবে হচ্ছে নাইট ব্লাইন্ডনেস হয়। কারণ কি, কারণ ভিটামিন এ মানে হচ্ছে রড কোষের সাথে রিলেটেড। বুঝতে পারছো জিনিসগুলো, জাস্ট একটু শুনে রাখো, এগুলো দরকার আছে, তোমার তো সময় আছে, সমস্যা তো নাই, তো জাস্ট এখন ভালো করে পড়ে রাখো। তাহলে দেখো আমাদের, দেখো তারপরের কোয়েশ্চেনটা দেখো, এখন আসি উদ্ভিদের ক্ষেত্রে আবার চলে যায়। দেখো তোমাকে বলছে ক্যালসিয়ামের অভাবে নিচের কোনটি হয়, এইমাত্র তোমারে পড়াইছি না, দেখি বলো তো ক্যালসিয়ামের অভাবে কি হয়, একটা লাইন খালি পড়াইছি তোমারে, এই যে দেখো 3 নম্বর লাইনটা,
উদ্ভিদ হঠাৎ করে নেতিয়ে পড়ে। কেন নেতিয়ে পড়ে এটাও কিন্তু তোমার পড়াইছি, দেখি বলো তো। কারণ আমরা বলছিলাম ক্যালসিয়াম দিয়ে আমাদের মাইটোকন্ড্রিয়া টাইটোকন্ড্রিয়া এগুলো সব চলতেছে, মাইটোকন্ড্রিয়া বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে যদি ক্যালসিয়ামের অভাব হয় তাহলে কি হবে, মাইটোকন্ড্রিয়া কাজ করতে পারবে না, দ্যাট মিনস পাওয়ার হাউস যেহেতু, সো এটিপি তৈরি হচ্ছে না। এটিপি তৈরি না হলে কি হবে, উদ্ভিদ হঠাৎ নেতিয়ে পড়ে। সিম্পল, এগুলো এভাবে করে পড়তে হবে, ঠিক আছে? সবগুলাই পারবা, কোনো সমস্যা নেই। তারপর দেখো, এই যে দেখো আনসার ঠিক আছে। তারপর দেখো এখানে একটা কোয়েশ্চেন দিছে, উদ্দীপকের আলোকে এগুলো বলো, তাহলে এটা পারবো ইনশাল্লাহ। দেখো 5 বছর বয়সী রহিমা দিনের বেলা তার বইয়ের সব লেখা দেখতে পায়, কিন্তু রাতের বেলা পড়তে বসলে সে লেখাগুলা ঠিকভাবে দেখতে পায় না। কোয়েশ্চেন পড়ার সাথে সাথে তুমি ইনশাল্লাহ পারবা যে কি ভিটামিন কোনটার অভাব রয়েছে, ভিটামিন এ এর অভাব রয়েছে। কারণ আমি তোমার এটা বিস্তারিত পড়ায় দিছি। ইভেন তুমি এখন যেগুলো জানো, তুমি শিওর থাকো তোমার ক্লাসের আশেপাশে এই জিনিসগুলো কেউ জানবেও না। এই যে রড কোষের কাহিনী বলছি, কোন কোষের কাহিনী বলছি, রড কোষের কারণে নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা হচ্ছে, কোন কোষের কারণে কালার ব্লাইন্ডনেস হচ্ছে, যেটাকে আমরা বাংলায় বলি বর্ণান্ধতা। তো এই জিনিসগুলো তোমাকে এখন থেকে জেনে রাখা অনেক ভালো। তাহলে আমি এটা আপাতত পারতেছি, তো এমন তো না যে আমি তোমার বইয়ের পড়া পড়াচ্ছি না, বই থেকে অবশ্যই পড়তে হবে, সাথে এক্সট্রা ইনফরমেশন আমার এখন থেকে মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আমার সৃজনশীলের সময় লিখতে অনেক সুবিধা হবে। তারপর আসি, দেখো তাহলে আবার বলতেছি, কি বলছি তোমার প্রত্যেকটা ভিটামিনের সোর্স পড়তে বলছি না, এই যে দেখো সোর্স আসছে, রোগ প্রতিরোধের জন্য কি কি খাবার খাইতে হবে, তাহলে এটা মুখস্থ করতে হবে। কি কি? যকৃৎ, খুব ইম্পর্টেন্ট, যকৃতের মধ্যে যকৃৎ ভিটামিন এর সবচেয়ে ভালো উৎসের মধ্যে একটা হচ্ছে যকৃৎ, আরটা হচ্ছে মলা মাছ, মলা এবং ঢেলা মাছ, ঠিক আছে? এই দুইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট উৎস। এছাড়া আমি যদি ফলমূল চিন্তা করি তাহলে গাজর, তাই না? এগুলো জানো না? তাহলে আমার দেখো তিনটে কিন্তু এখানে আছে, যকৃৎ আছে, গাজরও আছে, মলা মাছ আছে। তাহলে আনসার কিন্তু 1 2 3 হওয়ার কথা। দেখি তো, হ্যাঁ ঠিক আছে। তাহলে বুঝতেছো, দেখো পড়াগুলো কিন্তু একদম ইজি। এই যে দেখো, কোন ভিটামিনের অভাবে রক্ত শূন্যতা হয়, অবশ্যই তোমারে পারা লাগবে, দেখো এইমাত্র পড়াইছি না, কেন এত ডিটেলসে পড়াইছি এখন বুঝতে পারবা। দেখো ভিটামিন এ, ভিটামিন B12, ভিটামিন সি, ভিটামিন ডি, পারবা তো? ভিটামিন B12 আমি তোমাকে বলছি, ভিটামিন 9 এবং ভিটামিন B12 এই দুইটার অভাবে কি হয়, রক্ত শূন্যতা হয়। কেন হয়, কাহিনী কি সেটাও বুঝাই দিছি, যাতে তোমার পড়তে জিনিসটা ইন্টারেস্টিং ফিল হয়। কারণ এগুলা আরবিসিকে ম্যাচুরেশন করে, অর্থাৎ আরবিসিকে পরিপক্ক করে, ঠিক আছে? সো আরবিসি মানেই তো আমরা জানি রক্ত রিলেটেড, বা হিমোগ্লোবিন মানেই রক্ত রিলেটেড। সো এগুলোর অভাব হলে রক্ত শূন্যতা, বা আমি যদি এটাকে ইংলিশে লিখি কি লিখবো, এনিমিয়া হচ্ছে। শেষ। দেখো তারপর আসি, খাদ্যনালীর ক্যান্সারের আশঙ্কা হ্রাস করে কোনটা। দেখো আমি খাদ্যনালীর ক্যান্সার দেখি কিন্তু আমার মাথায় একটা জিনিস চলে আসে, কি আসছে বলো তো? আমার মাথায় চলে আসছে রাফেজের কথা। কার কথা? রাফেজ বা খাবারের আঁশের কথা মাথায় চলে আসছে। তোমাকে আমি ফার্স্টে বলছি না, যখন আমি ক্লাসটা শুরু করছি বলছি না রাফেজটা ভালো করে পড়ে ফেলবা, তাহলে রাফেজ পড়লে তুমি এটা ইজিলি পারতা। কিন্তু রাফেজের কিন্তু কিছু খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে, তুমি রাফেজের আগে উৎসটা পড়বা, অর্থাৎ রাফেজ যুক্ত খাবার কি কি এটা আগে পড়বা। সেকেন্ডলি তোমাকে যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে, ধরো তুমি রাফেজটা পড়ছো, তার কাজটা পড়বা। রাফেজ কি করে? ধরো রাফেজ হচ্ছে চর্বির পরিমাণটাকে অনেক কমায় ফেলে, ঠিক আছে? চর্বি হ্রাস করতেছে। তারপর সিম্পলি বললে ক্যান্সার হ্রাস করতেছে, অর্থাৎ খাবারের কারণে যে গলবিলের ক্যান্সার হয় সেটার ঝুঁকি কমাচ্ছে। তারপর হচ্ছে ক্ষুধা প্রবণতা, তোমার যে অনেক অনেক ক্ষুধা লাগে, এই যে ক্ষুধা প্রবণতাটাকে কমায় ফেলতেছে। এরপর হচ্ছে মলের পরিমাণটাকে বৃদ্ধি করতেছে, এবং তোমার ডেলি যে মল হওয়ার কথা সেটা পারফেক্টলি হচ্ছে, অর্থাৎ তোমার কি হচ্ছে না, কোষ্ঠকাঠিন্য হবে না। এটাকে আমি ইংলিশে লিখি, কনস্টিপেশন কি হবে না, কনস্টিপেশন, দাঁড়াও বুঝতেছে না কেন, কনস্টিপেশন হবে না বা কোষ্ঠকাঠিন্য হবে না। ক্লিয়ার? তাহলে দেখো আমি তো তোমাকে মাত্র কয়েকটা লিখে দিছি, দেখবা তোমার ওখানে আরো কয়েকটা আছে। পানির শোষণের পরিমাণ বৃদ্ধি করে ফেলে, মলের পরিমাণ বাড়ায় ফেলে, সো কোষ্ঠকাঠিন্য হয় না, তোমার মলের যে শিডিউল এটা বরাবর মেনটেন থাকে। তারপর হচ্ছে ক্ষুধা প্রবণতা হ্রাস করে, সো তোমার বডির মধ্যে অকারণে চর্বি জমতেছে না, ক্যান্সারের প্রবণতা হ্রাস করতেছে, চর্বি হ্রাস করতেছে। সো চর্বি যদি বডি থেকে হ্রাস হয়, আলটিমেটলি তোমার কিন্তু হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক এই জিনিসগুলো কিন্তু হওয়ার প্রবণতা অনেক কমে যাচ্ছে। সো খাবারের মধ্যে রাফেজ রাখার প্রয়োজনীয়তা তুমি বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমার কি হইতে পারে দেখো তো, এই যেটা রাফেজ হবে। শেষ, ইজি। এই যে দেখছো, একদম ইজি এগুলা। এই যে দেখো, এবার এই জিনিসটা আমাকে পারতে হবে, দেখি বলো তো। দেখো কোনটির অভাবে কাণ্ডের শীর্ষ মরে যায়, ঠিক আছে? কি বলছে? কোনটির অভাবে কাণ্ডের শীর্ষ মরে যায়। যদি একটু হালকা পাতলা বেসিক থাকে তুমি এটা কিন্তু পারবা। দেখো আমি যখন তোমাকে এটা কোথায় পড়াইছিলাম, আমি যখন তোমাকে ডায়াবেক পড়াইছিলাম আলাদা করে বলছি না ভাইয়া, আমি এটাকে বিটাকে বড় হাতে লিখি কারণ যাতে তোমার জিনিসটা বুঝতে সুবিধা হয়। তাহলে ডায়াবেক রোগটাকে আমি কি বলছিলাম, একদম কাণ্ডের শীর্ষ থেকে মরে যাওয়া শুরু হবে।
কাণ্ডের শীর্ষ থেকে মরতে মরতে আস্তে আস্তে মূলের দিকে যাবে, অর্থাৎ উপর থেকে নিচে। সো এটার নামটা এই জন্য ডায়াবেক হয়েছে। ওকে, এবং এটা আমি কিসের জন্য পড়াইছিলাম বলো তো? সালফারে পড়াইছিলাম। সো এটা আনসার কি হইতে পারে? সালফার হইতে পারে। এই জিনিসগুলো এভাবে কোরিলেট করে পড়বা, ঠিক আছে? এবং একজন পূর্ণবয়স্ক মানুষের দৈহিক ওজনের কত ভাগ পানি, এটা তো মুখস্থ 50 থেকে 65%। এটা তো মনে রাখা না, ডিরেক্ট মুখস্থ করবা। তাহলে এই জিনিসগুলো যে পড়াইলাম অভাবজনিত রোগ, তাহলে বুঝতে পারতেছো এগুলো কিভাবে পড়বা? একদম ইজি না? পারবা না? দেখি তো ভাই, তোমার যদি আমি বলি, দেখি ভাইয়া ঠিক আছে তুমি তো পারছো মানলাম, দেখি আমাকে এখানে যে অপশনগুলো দিছে এগুলো একটু কাহিনী বলো তো। দেখো তোমাকে যখন আমি বোরন বলছি, বোরন মানে আমি একটা জিনিসের মাথায় রাখতে বলছি, উদ্ভিদের মধ্যে চিনির পরিবহন, তাহলে মনে থাকবে না? থাকবে। ফসফরাস, ফসফরাস মানে কি? মূল। তারপর হচ্ছে ফুল ফল, ঠিক আছে? এগুলার পরিপক্কতা এবং ফুল ফল গজাতে সাহায্য করে। তারপর নাইট্রোজেন, উদ্ভিদের বৃদ্ধি, দৈহিক বৃদ্ধি। আর যদি না থাকে তাহলে কি হবে? ক্লোরোসিস হবে। তাহলে দেখছো ইজিলি কিন্তু আমরা সবকিছু পড়ছি। যেমন আমি তোমাকে এই জিনিসগুলো যে লিখে দিছি না, দেখবা এগুলো বাইরে আর আসতেছে না এমসিকিউতে, তাহলে ইজিলি পারবা না? আচ্ছা, তাহলে আনসার সালফার হবে, এটা ঠিক আছে। আচ্ছা, তারপর দেখি 1 কিলো ক্যালোরি সমান কত কিলো জুল। এগুলো তো অনেকবার পড়ছো, আমরা জানি 1 কিলো ক্যালোরি সমান কত? 4.2 কিলো জুল, ঠিক আছে? এবং তোমাকে যদি কোয়েশ্চেনটা একটু চেঞ্জ করে দেয়, তোমাকে যদি বলে 1 কিলো ক্যালোরি সমান কত, এখানে কিলো না দিয়ে যদি খালি জুল দেয়, তাহলে তুমি কি করবা? তুমি 4.2 কে 1000 দিয়ে গুণ করে দিবা, তাই না? কারণ আমরা তো জানি কিলোগ্রাম থেকে জুলে আমি নর্মালি নিয়ে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে আমাকে। ওকে, সো আমি এটা কেন দেখাচ্ছি? কারণ মাঝে মধ্যে কোয়েশ্চেনগুলো একটু ঘুরায় দেয়, ঠিক আছে? আমরা খেয়াল করি না, খেয়াল করতে হবে। প্রত্যেকটা এমসিকিউ দেখানোর আগে আমাকে কোয়েশ্চেনটা দুই একবার পড়তে হবে, নয়তো আমরা ভালো করে বুঝতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, দেখো বলছে প্রাণীজ আমিষের উৎস কোনটা? একটা বলছে ছানা, দুইয়ে বলছে কলিজা, তিনে বলছে পনির। সো আমরা তো দেখতেছি তিনটা জিনিসই আমাকে প্রাণীজ থেকেই পাচ্ছি, এবং এই তিনটা যে আমিষের জিনিস, এটা জানার জন্য আমাকে কি করতে হবে? অবশ্যই আমাকে আমিষের উৎসগুলো পড়তে হবে। আমি এবং এই চ্যাপ্টারটা শুরু করার আগে তোমাকে বলছি আমিষ আর স্নেহটা খুব ভালো করে পড়ে ফেলবা, ঠিক আছে? তাহলে আনসার ঠিক আছে, হ্যাঁ আছে। তাহলে আমিষ আর স্নেহটা খুব ভালো করে পড়তে বলছি। তারপর দেখো তো, এই যে দেখো সুগার বিট। ভাই আমি আর কিচ্ছু দেখবো না, আপনি আমার বলছিলেন আমি সুগার বিট দেখছি। হ্যাঁ, সুগার বিট মানে আমি একটা আনসার মাথায় রাখতে বলছি, কি রাখতে বলছি? ক্লোরিন। সুগার বিট মানে তুমি ক্লোরিন মাথায় রাখবা, শেষ। তোমার আর কিছু তো আমি মাথায় রাখতে বলতেছি না। কোনটির অনুপস্থিতিতে পাতার ক্লোরোফিল সংশ্লেষণ করতে পারে না? ভালো একটা কথা বলছে। তার মানে ক্লোরোফিল মানে কি? আমি কি বলছি? একটা তুমি খনিজ লবণ, একটা তুমি খনিজ উপাদান মাথায় রাখবা যদি ক্লোরোফিলের কথা বলে, সেটা কি? ম্যাগনেসিয়াম। সবার আগে ম্যাগনেসিয়াম মাথায় রাখবা, এরপর তুমি আয়রন রাখতে পারো, এরপর তুমি নাইট্রোজেনও রাখতে পারো, প্যারা নাই, ঠিক আছে? কিন্তু সবার আগে কারে রাখবা? ম্যাগনেসিয়াম। কারণ ম্যাগনেসিয়াম হচ্ছে ক্লোরোফিল অনুরই একটা উপাদান, অর্থাৎ ক্লোরোফিল তৈরি হওয়ার জন্যই ম্যাগনেসিয়াম লাগে। তাহলে এখানে আনসার কি হবে? বি হবে। তাহলে দেখছো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা পারতেছি। ফার্স্টে আমি হালকা পাতলা পড়াইছি, ওইটা দিয়েও পারতেছি। এখন আমরা চ্যাপ্টারে একটা টপিকে আছি, এরপর আমরা একটা টপিকে যাব, ঠিক আছে? এই যে দেখো, ঠিক আছে, পারবো সব। এই যে দেখো, আমরা সেকেন্ড টপিকে যদি যাই, দেখো তোমাকে বলছে 100 গ্রাম ইলিশ মাছ থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। যেমন ধরো এই জিনিসগুলো, এটা ধরো 273 হইতে পারে। তারপর ধরো এখানে একটা দিছে 100 গ্রাম শিমে কত কিলো ক্যালোরি শক্তি আছে, এটা হয়তো বা তোমার 97 হইতে পারে, আমার পুরোপুরি নিজেরও মনে নাই। তারপর ধরো এখানে আঁশযুক্ত খাদ্য কোনটা, এটা তো পারবো, তাই না? সবজি, আমরা তো জানি রাফেজ যুক্ত খাবার কি? সবজি, তাই না? আচ্ছা, সো এই যে এগুলার জন্য দেখবা বইয়ের মধ্যে খুব সুন্দর করে এরকম করে একটা চার্ট দেওয়া আছে, ছোট একটা চার্ট দেওয়া আছে, সম্ভবত হাতের ডান দিকেরটা, বাম দিকেরটা না, হাতের ডান দিকেরটা, এরকম করে একটা চার্ট দেওয়া আছে, অর্থাৎ বলে দেওয়া আছে প্রতি 100 গ্রাম খাবারে কত কিলো ক্যালোরি শক্তি আছে সেটা বলে দেওয়া আছে। সো তুমি কষ্ট করে এখান থেকে এই জিনিসগুলোতে পড়বা, সাথে ডিম, তারপর আমাদের দেখো এটা বুঝতেছে না কেন, ডিম, তারপর হচ্ছে আমাদের দুধ, ঠিক আছে? তারপর হচ্ছে গো মাংস, এই জিনিসগুলো তুমি কষ্ট করে পড়ে ফেলবা, ঠিক আছে? এই জিনিসগুলো মাছ পড়বা। ধরো ডিম যদি বলি, সম্ভবত ডিম কত? ডিম হচ্ছে 173 ছিল, 173 বা 114 এরকম কিছু একটা, ঠিক আছে? দুধ যদি বলি তাহলে আমাদের দুধ কত? 67 বা এরকম কিছু একটা ছিল, ঠিক আছে? অর্থাৎ তোমার যেটা বোঝাতে চাচ্ছে, এটা তো আমার মনে রাখাটা ফরজ না। তুমি কি করবা? বইয়ে গিয়ে এই চার্টটা, এই চার্টের অলমোস্ট সবগুলো মুখস্থ করে ফেললে সবচেয়ে ভালো হয় তোমার জন্য। অর্থাৎ কোন খাবারে কত কিলো ক্যালোরি শক্তি আছে, এটা প্রত্যেকটা কিন্তু 100 গ্রামে থাকবে। যদি তোমাকে এখানে 100 গ্রাম না বলে, যদি তোমাকে এখানে 1 গ্রাম বলতো, তাহলে কিন্তু তোমাকে এই যে 273কে কিন্তু 100 দিয়ে ভাগ দেওয়া লাগতো, তাই না? তখন কিন্তু আনসার আবার কি 2.73 গ্রাম হয়ে যাবে। বুঝতে পারছো? অর্থাৎ প্রত্যেকটা কোয়েশ্চেন আমাকে বুঝে বুঝে আনসার করতে হবে। তাহলে বুঝতে পারছো, চার্ট যেটা বলছি এটা কষ্ট করে একটু পড়ে ফেলবা, ঠিক আছে? চার্টটা কষ্ট করে একটু পড়ে ফেলবা। এখন আসি আমাদের, দেখো বিকাশ দশম শ্রেণীর একজন খুব ভালো ছাত্র। তারপর দেখো
খাদ্য পুষ্টি পরিপাক সম্পর্কে সে পড়তেছে, সে প্রায় বলে প্রোটিন দেহের বৃদ্ধি, তাহলে একটা আমরা কি পাইছি, প্রোটিন পাইছি, প্রোটিন দেহের বৃদ্ধি এবং মেরামতের জন্য কাজ করে। সেকেন্ড যেটা পাইছি সেটা হচ্ছে ভিটামিন, তাহলে আমরা দুইটা জিনিস পাইছি এবং আমি তোমাকে অলরেডি আগেই বলছি প্রোটিন এবং ভিটামিন এই জিনিসগুলো পড়তে হবে, তাই না? আমিষ, স্নেহ, ভিটামিন এগুলো আলাদা করে পড়তে বলছিলাম। তাহলে দেখো এখানে কি বলছে, বিকাশের উল্লেখ করা প্রথম খাদ্যের উৎস বর্ণনা করো। খুবই ইজি, তুমি তো অবশ্যই পারতে হবে, এই জিনিসটা তোমাকে পারতেই হবে। কেন? কারণ আমরা আমিষ পড়ছি, আমরা জানি আমিষের উৎসটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের প্রাণীজ আমিষ, একটা হচ্ছে আমাদের উদ্ভিজ্জ আমিষ। ঠিক আছে, তো তুমি দুইটা সুন্দর করে লিখে ফেলবা। এবং আমিষ আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমিষ একটা মাত্র খাবারের উপাদান যেখানের মধ্যে আমরা বেসিক্যালি কি পাচ্ছি, নাইট্রোজেন পাচ্ছি। বুঝতে পারছো? আমিষের মাধ্যমে কিন্তু আমাদের 16% নাইট্রোজেন আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, সেটা কিন্তু বিরাট একটা উপাদান। বুঝতে পারছো না? কারণ কি, কারণ আমিষ একমাত্র খাবার যার মধ্যে কিন্তু আমরা নাইট্রোজেনটা পাচ্ছি। আর কোনো খাবার উপাদানে কিন্তু আমরা কি পাই না, আলাদা করে আমার বডির জন্য নাইট্রোজেন সাপ্লাইটা পাই না। সো আমার বডির দৈহিক যে ক্ষয়পূরণটা হয় এটার জন্য প্রোটিনযুক্ত খাবারটা এত বেশি ইম্পর্টেন্ট। দেখো না, যারা জিমনেশিয়ামে থাকে অথবা যারা জিম অনেক বেশি করে তাদেরকে বলে যত বেশি প্রোটিন খাও, কারণ প্রোটিনটা খাওয়া লাগে। এবং প্রোটিন নিয়ে তোমাদের একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে প্রোটিন কিন্তু কখনো আমার বডিতে সেফ থাকতে পারে না। ঠিক আছে, এটা মাথায় রাখবা। প্রোটিন আমার বডিতে জমা থাকতে পারে না, প্রোটিন আমার বডি ভেঙে ফেলে। এবং এই আমিষকে ভাঙে, এই যে আমিষকে ভাঙে কিন্তু কই, আমিষকে ভাঙে কিন্তু যকৃতে। তাহলে আমিষ তোমার বডিতে যেটুক দরকার পড়ে ততটুক ইউজ হবে, বাকিটা ভেঙে যাবে। আমি যে ভাঙার প্রকৃতি, আমি যে ভাঙার প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নাম কি? এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ডিঅ্যামিনেশন। ডিঅ্যামিনেশন বা ডিঅ্যামাইনেশন। এই ডিঅ্যামাইনেশন প্রক্রিয়ায় আমিষটা ভেঙে যায়। ওকে, এবং আমিষটা ভেঙে কি তৈরি হয় জানো? আমিষটা ভেঙে ইউরিয়া তৈরি হচ্ছে, বা আমি যদি বলি অ্যামোনিয়া তৈরি হচ্ছে। ঠিক আছে, অ্যামোনিয়া সংকেত আমরা জানি NH3। এই অ্যামোনিয়াটা আমার বডির জন্য খুবই মারাত্মক একটা জিনিস, এটা আমার বডিতে থাকতেই পারবে না। এটা এমন একটা বিষ যেটা আমার বডি থাকলে আমার বডি কিন্তু মারা যাবে, আমরা খুব সুন মারা যেতে পারি। সো বডিতে এমনটা করে না। সো বডি যে মাত্র অ্যামোনিয়া তৈরি করে সাথে সাথে এটাকে কনভার্ট করে ফেলে। কিসে কনভার্ট করে জানো? ইউরিয়াতে কনভার্ট করে ফেলে। দেখি বলো তো ইউরিয়া কি? ইউরিয়া মানে তো মূত্র, আমাদের মূত্রের প্রধান উপাদান কি? ইউরিয়া। আর ইউরিয়ার সঙ্গে তোমাকে পড়াইছিলাম না, NH2CO। তাহলে বুঝতে পারতেছো, এই ইউরিয়া দিয়ে মূত্র দিয়ে আমিষটা বের হয়ে যায়, এটাই হচ্ছে আমিষের পরিণতি। তাহলে বলে তুমি যে পরিমাণ আমিষ খাবা তুমি যাতে ব্যায়াম করে আমিষটাকে বডিতে ইউজ করে ফেলো, এই জন্য বলে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমিষের উৎস পারবা না? ইজিলি পারবা তো, সাথে তুমি এগুলো দিয়ে দিলা, নাম্বার অনেক বেশি পাবা, শিওর থাকো। উদ্দীপক উল্লিখিত দ্বিতীয় খাদ্যটি দু প্রকার। এই যে দেখো 2 প্রকার, ভাই কয়বার পড়াবো? 2 প্রকার পড়াইছি। ভিটামিন কি ছিল? সরি, দুইটা ছিল, একটা হচ্ছে আমাদের চর্বিতে দ্রবণীয়, একটা পানিতে দ্রবণীয়। কোথায় কোনটা পাওয়া যায় পড়াই ফেলবা। ঠিক আছে, ADE-কে এগুলো কই ছিল? চর্বিতে দ্রবণীয় ছিল। বি এবং সি এগুলো কি ছিল? পানিতে দ্রবণীয় ছিল। প্রত্যেকটার উৎস বইয়ের মধ্যে আছে, খুব সুন্দর করে পড়ে ফেলবা। সাথে যেহেতু এটা ঘ নাম্বার একটা কোয়েশ্চেন, তুমি ভিটামিনের, আমাদের বডির মধ্যে ভিটামিন কেন প্রয়োজন সেটা বিস্তারিত লিখে ফেলবা। ভিটামিনের গুরুত্ব বইয়ের মধ্যে খুব সুন্দর করে আছে, এটা খুব সুন্দর করে লিখে ফেলবা। শেষ। তুমি এই সৃজনশীলের মধ্যে 3-এ 3, 4-এ 4 অবশ্যই পাবা। দেখো এই কোয়েশ্চেনগুলো কিন্তু সেম। এই যে দেখো এখানে রোগ দিয়ে দিচ্ছে, আমি তোমার কৃমি রোগ, ডায়রিয়া এগুলো পড়তে বলছি না? তাহলে প্রত্যেকটা দেখো কারণ দিচ্ছে, লক্ষণ দিচ্ছে এবং প্রতিরোধ ব্যবস্থা বা প্রতিকার দিবে, এই 3টা দিবেই। তাহলে কৃমি রোগ কি কি ছিল, কৃমি রোগের কারণে তোমার লক্ষণ কি কি হইতে পারে? তোমার খুবই অপুষ্টিতে ভুগবা, তোমার অনেক দুর্বল বোধ হবে। তারপর হচ্ছে তুমি দেখবা হচ্ছে তোমার চোখটা নেতিয়ে গেছে। ঠিক আছে, বারবার হচ্ছে তোমার কি বাথরুমে যাওয়া লাগতেছে, খাবার যে খাচ্ছ এটা বডি শোষণ করতে পারতেছে না, কারণ সেটা কৃমি শোষণ করে ফেলতেছে। এভাবে পড়বা, এগুলো হচ্ছে তার লক্ষণ। লক্ষণের পরিবর্তে তারপরে কি পড়বা, কেন হচ্ছে? সেটা হচ্ছে খাবার দাবার এলোমেলো খাইলে, রাস্তার খাবার দাবার খাচ্ছি, তারপর পায়ে যখন আমরা ওয়াশরুমে যাচ্ছি তখন ঠিক যে তোমার জুতা পরে যাচ্ছি না, যার কারণে পা দিয়ে সুতা কৃমি কিন্তু ঢুকে যেতে পারে। ঠিক আছে, এরপর তুমি এটা কিভাবে পরীক্ষা করে? এটা হচ্ছে আমাদের যখন তুমি মেডিকেলে বা হসপিটালে যাবে তখন তোমার মল পরীক্ষা করে। ঠিক আছে, স্টুল এক্সামিনেশন বলে। এক্সামিনেশনের ইংলিশ নাম হচ্ছে স্টুল এক্সামিনেশন। স্টুল এক্সামিনেশনের মাধ্যমে তোমার কৃমি রোগ কি হয়েছে সেটা তোমার আইডেন্টিফাই করে। এরপর তোমাকে ওই অনুযায়ী বিভিন্ন ট্যাবলেট দেয়। কি কি ট্যাবলেট দেয়? ওই অ্যালবেন্ডাজল, ম্যাভেন্ডাজল এরকম ট্যাবলেটগুলো তোমাকে দেয়। এগুলোর নির্দিষ্ট কোর্স আছে, কোর্স অনুযায়ী ফিল আপ করলে তোমার কৃমি রোগ চলে যায়। দ্যাটস ইট, তুমি বই থেকে এগুলো লিখে ফেলবা, একদম ইজি। ডায়রিয়া সেম, ডায়রিয়ার কারণ সুন্দর করে লিখে ফেলবা। ঠিক আছে, বাংলাদেশে কি কি কারণে ডায়রিয়া হয়? কলেরা কিন্তু ডায়রিয়ার একটা অনেক বড় কারণ। ঠিক আছে, এছাড়াও ভাইরাসের কারণে ডায়রিয়া হতে পারে, ফুড পয়জনিং হয়েছে তাও ডায়রিয়া হতে পারে। ওকে, তারপর বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণ করছে তার কারণে ডায়রিয়া হতে পারে। সবচেয়ে বেশি ডায়রিয়া বাংলাদেশে হয় ফুড পয়জনিং এর কারণে।
সো ওই জিনিসগুলো তুমি তোমার মতো করে লিখবা। এরপর ডায়রিয়ার লক্ষণ, বইয়ের মধ্যে অনেকগুলো লক্ষণ আছে। বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ একটা লক্ষণ হচ্ছে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে মাথার চাঁদিটা ভিতরের দিকে ঢুকে যাবে, চোখটা একদম নেতিয়ে যাবে এবং বডি মারাত্মক ডিহাইড্রেটেড হয়ে যাবে, অর্থাৎ পানি শূন্য হয়ে যাবে। সো ডায়রিয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট কি? স্যালাইন দিতে হবে। এরপর দেখবে বইয়ের মধ্যে আছে স্যালাইন কিভাবে তৈরি করবে। সো স্যালাইন বাসায় কিভাবে তৈরি করবে ওই পদ্ধতিটা তুমি পুরো লিখে দিবা এই যে প্রতিরোধের মধ্যে। ক্লিয়ার? এভাবে করে কোয়েশ্চেনগুলো তুমি ধাপে ধাপে আনসার করবা। আর অবশ্যই মাথায় রাখবা, যখন ধরো তুমি লক্ষণ দিচ্ছ বা যখন তুমি প্রতিরোধ দিচ্ছ, ঠিক আছে, সবগুলো তুমি ট্রাই করবা ধাপ করে দেওয়ার জন্য, ধাপ ধাপ এভাবে করে খাতায় লেখার জন্য। ক্লিয়ার? এভাবে করে লেখার ট্রাই করবা, তাহলে তুমি নাম্বার বেশি পাবা। বুঝতে পারছো? সবকিছু পয়েন্ট পয়েন্ট করে লিখবো, 1 2 3 4 দিয়ে লিখবো, তাহলে তুমি নাম্বারটা অবশ্যই অবশ্যই বেশি পাবা। কারণ নাম্বার দিয়ে লিখলে স্যারদের চোখে বেশি পড়ে, এটা মাথায় রাখবা। কি বলছি? স্যারদের চোখে বেশি পড়ে। তারপর দেখো, এটা কিন্তু আমাদের পরিপাক সিস্টেম থেকে দিছে, খুব ইম্পর্টেন্ট। পরিপাকটা আমি বলছি খুব ভালো করে পড়তে হবে, যদি আমি এখনো পরিপাকটা ভালো করে পড়াই নাই। দেখো বিএমআই কি আমরা পারবো, ডায়রিয়া রোগটি বিপজ্জনক কেন আমরা পারবো, কারণ পানি শূন্য হয়ে রোগী মারাও যেতে পারে। ওকে, আনকনসিয়াসনেস হয়ে যায়, সেখান থেকে কোমাতে চলে যেতে পারে, মাথায় রাখবা। দেখো বলছে এ থেকে সিতে কিভাবে খাদ্য উপাদান পরিবাহিত হয়, অর্থাৎ খাবারের পরিবহন জিজ্ঞেস করতেছে। ক্ষুদ্রান্ত থেকে লসিকা, রক্ত লসিকাতে গেছে, সেখান থেকে কোষে গেছে। তাহলে আমাদের খাবারের পরিবহনটা তুমি বুঝতে পারছো কি দিবা এখানে পরীক্ষার মধ্যে। অর্থাৎ তুমি ফার্স্টে শোষণটা ব্যাখ্যা করবা। এই যে ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত থেকে শোষণ হয়ে তো কোথায় যাচ্ছে? রক্ত, রক্ত এবং লসিকার মাধ্যমে বাহিত হয়ে কই যাচ্ছে? কোষের মধ্যে। এখানে তোমার শোষণটা পুরোপুরি দিতে হবে। এখন যখন তুমি শোষণ দিবা, সো এখানে তুমি চাইলে ভাগ ভাগ করে দিতে পারো। দেখবা গাইডের মধ্যে আছে শর্করা কিভাবে শোষণ হচ্ছে, আমিষ কিভাবে শোষণ হচ্ছে, তারপর স্নেহ কিভাবে শোষণ হচ্ছে। তোমার বইয়ের মধ্যে যেটা দেওয়া আছে সেটা কিন্তু স্নেহ পদার্থ কিভাবে শোষণ হচ্ছে এই জিনিসটা দেওয়া আছে। দেখবা ল্যাকটিয়াল কথা আছে, ল্যাকটিয়ালটা হচ্ছে লসিকার সাথে স্নেহ জাতীয় পদার্থগুলো মিলে তোমার একটা খুবই সাদা দুধের মতো একটা অবস্থা তৈরি করে, এটাকে আমরা ল্যাকটিয়াল বলি। ওই ল্যাকটিয়ালটা লসিকার মাধ্যমে আলটিমেটলি রক্ততে যায়, রক্ত থেকে আমার কোষের মধ্যে চলে যায়, এবং কোষের মধ্যে আরেকটা প্রক্রিয়া হয়। এই যে দেখো, দেহ গঠনে চকের প্রক্রিয়ার ভূমিকা বলো। তার মানে কি? ক্ষুদ্রান্ত থেকে রক্ত লসিকা যাচ্ছে, সেখান থেকে কোষে যাচ্ছে। তো ঘ নাম্বারে তুমি বেসিক্যালি কোষের পরেরটা দিবা। অর্থাৎ তোমার মনে আছে না আত্তীকরণ একটা ধাপ আছে না বইয়ের মধ্যে? আত্তীকরণ ধাপ আছে না? অর্থাৎ আমার খাবারটাকে তো সরল করা কেন দরকার পড়ছে, যে খাবারটাকে আমি যে এই যে আমিষ থেকে যে আমি এটাকে অ্যামাইনো অ্যাসিডে করে ফেললাম, এই জিনিসটা কেন দরকার পড়ছে, বা আমি তোমার এই যে শর্করাকে আমি কেন গ্লুকোজে কনভার্ট করছি, সরল কেন করছি, যাতে এটা আমার ইজিলি পরিবাহিত হইতে পারে। কিন্তু যেই মাত্র এটা আমার কোষে ঢুকছে, তখন এই জিনিসটাকে আমার প্রোটোপ্লাজমে কনভার্ট করতে হবে, অর্থাৎ এটাকে আমার আবার আমিষে কনভার্ট করতে হবে। এই যে আমিষে কনভার্ট করার প্রক্রিয়া, দেখবা বইয়ের মধ্যে একটা লাইন আছে, একটা ওয়ার্ড আছে, এটাকে আমরা বলি উপচিতি প্রক্রিয়া। উপচিতি, উপচিতির ইংলিশ নাম হচ্ছে অ্যানাবলিক। অ্যানাবলিক মানে হচ্ছে ধরো অ্যামাইনো অ্যাসিডের সাথে বিভিন্ন রকম তোমার বিভিন্ন রকম এনজাইম যুক্ত হবে, এনজাইম যুক্ত হয়ে ফাইনালি আবার আমিষ তৈরি করে বা প্রোটিন তৈরি করে, ওই প্রোটিনটাকে আমার বডি ইউজ করতে পারে। তাহলে এবার তুমি লাস্টে কি করবা? প্রত্যেকটা আলাদা আলাদা দিয়ে দিবা। আমিষ সেটা তোমার শোষণ হয়ে যদি তোমার বডিতে ইউজ হয়, তাহলে তোমার বডি কি কি পাচ্ছে? দেহ গঠন এবং ক্ষয়পূরণ, স্নেহ, তাপ উৎপাদন, শর্করা, তাপ উৎপাদন এবং শক্তি। ঠিক আছে, এভাবে করে লিখে দিবা। ইভেন ভিটামিনও, পানীয়, এগুলো তুমি লিখে দিবা। খনিজ লবণও লিখে দিবা, কারণ এই তিনটাও আছে, বাট এগুলো মাইনর। মেজর তো দেয়া লাগবে, সাথে মাইনরগুলো দিয়ে দিবা। দেখো এই কোয়েশ্চেনগুলো কিন্তু এই চ্যাপ্টার থেকে যেখানে কোয়েশ্চেন দেখ না কেন আমরা কিন্তু পারবো। যেমন এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনটা ধরো বুঝতে পরিপাক কাকে বলে পারবো? অজীর্ণতা, বা যেটাকে আমরা ইংলিশে বলি ডিসপেপসিয়া। এটার কারণ কি? বইয়ের মধ্যে আছে, জাস্ট পড়ে ফেলবা, দুই দুই পায়ে যাচ্ছ, এক এক পায়ে যাচ্ছ। গতে কি বলছে? বি চিহ্নিত। এই বিটা কি দেখি বলো তো ভাইয়া? বি আর একই, এ হচ্ছে আমাদের পাকস্থলী। তাহলে আমি যদি এখানে লিখি এ হচ্ছে আমাদের পাকস্থলী, বি হচ্ছে আমাদের কি? যকৃৎ, সি হচ্ছে আমাদের কি? ধরো এই জিনিসটা এর পাতার মতো, পাতার মতো জিনিসটা হচ্ছে আমাদের অগ্নাশয়। তাহলে তিনটা জিনিস তো আগে আমরা চিনছি। চিনার পরে দেখি আবার আমরা বলছি কি বি চিহ্নিত অঙ্গকে কেন রসায়ন গবেষণাগার পড়া হয়। খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছে, আমি কিন্তু এটা পড়ায় ফেলছি। যকৃতের আমি অনেক কিছু পড়ায় ফেলছি না, আরো কিছু তোমাকে পড়াবো। দেখো যকৃতের মধ্যে, যকৃৎ আমার বডিতে অনেক রকম ভূমিকা রাখে, কারণ আমরা যকৃতে কি বলি? জৈব রসায়নাগার বলি, মানে এখানে অনেক রকম ক্রিয়া বিক্রিয়া হয়। তো যকৃতের মধ্যে দুই টাইপের জিনিস হয়। কি কি জিনিস হচ্ছে? সেটা হচ্ছে যকৃতের মধ্যে একটা হচ্ছে সঞ্চয়ী কাজ আছে, অর্থাৎ যকৃৎ কিছু জিনিস সঞ্চয় করে, আবার যকৃৎ কিছু জিনিস বিপাক করে বা বিক্রিয়া করে। তো তোমাকে আলাদা করে করে দুইটা জিনিস জানতে হবে। আমি যদি যকৃতের সঞ্চয় ভূমিকা বলি, তোমাকে সবার আগে জানতে হবে কি? গ্লাইকোজেন সঞ্চয়। ওই যে আমরা পড়ছি না, অতিরিক্ত যে গ্লুকোজ এটাকে
গ্লাইকোজেন রূপে যকৃতে সঞ্চিত করে রাখে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে। আরেকটা সঞ্চয় ভূমিকা মাথায় রাখতে হবে, সেটা কি? সেটা হচ্ছে রক্ত সঞ্চয়। কি বলছি? যকৃৎ কিন্তু তার মধ্যে কি করতে পারে? রক্ত সঞ্চয় করতে পারে। কত? 1500 সিসি কিউবিক সেন্টিমিটার। ঠিক আছে। তারপর হচ্ছে ভিটামিন সঞ্চয়। যকৃৎ কিন্তু ভিটামিন সঞ্চয় করতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, বিশেষ করে চর্বিতে দ্রবণীয় যেসব ভিটামিন তারা সেগুলো শোষণ, এই যে তোমার নিজের মধ্যে জমা রাখতে পারে। ঠিক আছে। আচ্ছা, তারপর আরেকটা তোমার সঞ্চয় ভূমিকা মাথায় রাখবা, পিত্ত লবণ সঞ্চয়। আমরা তো জানি যকৃতের নিচে এখানে একটা দেখতেছি না, পিত্তথলি দেখতেছি না, ওখান থেকে পিত্ত লবণ থাকবে। ওই জিনিসগুলো আপাতত কিছু সময়ের জন্য যকৃৎ চাইলে সঞ্চয় করতে পারে। ঠিক আছে। তারপর দেখি আমরা যকৃতের বিপাকীয় ভূমিকা কি কি আছে। এগুলো তো সঞ্চয় ভূমিকা পড়ছি। এখন আমরা পড়বো যকৃৎ কি কি বিক্রিয়াতে হেল্প করে। সেটা হচ্ছে, একটা হচ্ছে আমাদের শর্করা বিপাক। শর্করা বিপাক কি বলছি? ধরো তুমি 3-4 দিন খাও নাই, তাহলে এই যেখানে গ্লাইকোজেন সঞ্চয় হলো তাকে এখন ভেঙে ফেলতে হবে না, সেটা ভাঙে কি প্রক্রিয়ার মাধ্যমে? বলে ফেলছি, গ্লাইকোজেনোলাইসিস। এই জিনিসগুলো তোমাকে পয়েন্টগুলো লিখে দিচ্ছি যাতে তুমি পরীক্ষায় এরকম করে লিখতে পারো। ঠিক আছে, গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে তারা শর্করা বিপাক করে। তারপর দিব আমিষ বিপাক করতে পারে। দেখো যকৃৎ কিন্তু করে না এমন কিছু নাই, তাই না? আমিষ বিপাক করে। আমিষ বিপাকটা তোমাকে পড়াই ফেলছি না, ওই যে বললাম না, বডির মধ্যে আমিষ জমা থাকতে পারে না, ডিঅ্যামাইনেশন প্রক্রিয়ায় আমিষটাকে তারা কিসে পরিণত করে? আমিষটাকে তারা অ্যামোনিয়াতে পরিণত করে। অ্যামোনিয়া থেকে আলটিমেটলি কি তৈরি হয়? এটা আরেকটা ধাপে লিখবা, সেটা হচ্ছে ইউরিয়া তৈরি করে। যকৃৎ বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে ইউরিয়া তৈরি করে। ঠিক আছে, কি তৈরি করে? ইউরিয়া তৈরি করে। এবং এই ইউরিয়াটা কিন্তু কই চলে যায়? যকৃৎ থেকে কিডনিতে চলে যায়। কিডনি থেকে কোথায় চলে যায়? আমাদের ইউরেটারে চলে যায়। ইউরেটার থেকে মূত্রথলিতে চলে যায়, সেখান থেকে মূত্র নালী হয়ে আমাদের বডি থেকে বের হয়ে যায়। ইজি না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপর ধরো যকৃৎ কিন্তু আরো কিছু কাজ করে। যকৃৎ হচ্ছে হিমোগ্লোবিনকে ভাঙে। আমাদের রক্তের যে মেন উপাদান যে হিমোগ্লোবিন, তাকে ভেঙে ফেলে কে? যকৃৎ ভাঙতে পারে। ঠিক আছে। এবং এই হিমোগ্লোবিন ভাঙার পরে একটা পদার্থ তৈরি হয়, তাকে আমরা বলি বিলিরুবিন। বিলিরুবিন নাম শুনছো? বিলিরুবিন। এই বিলিরুবিনটা রক্তের মধ্যে যদি অনেক বেড়ে যায়, তখন আমরা যে পেশেন্টটাকে কি বলি? তার জন্ডিস হয়েছে বলি। মাথায় রাখবা, কি? জন্ডিস হয়েছে। এই বিলিরুবিনটার কালার কি? হলুদ কালার। ওই যে দেখো না, জন্ডিস হলে পুরো বডি হলুদ হয়ে যায় বলে, এটার কারণে বলে। তাহলে হিমোগ্লোবিন ভাঙন, এটা কার কাজ? এটাও কিন্তু যকৃতের কাজ। ঠিক আছে। তাহলে কিন্তু আমরা অনেকগুলো পড়ে ফেলছি মোটামুটি। আপাতত তুমি এখানে 4টা, এখানে 4টা মাথায় রাখলে মোর দেন এনাফ। সাথে তুমি বইয়ের গুলো তো দিয়ে দিবা, তো তুমি এক্সট্রা এই জিনিসগুলো দিয়ে দিবা। ঠিক আছে। তাই তোমাকে স্যারে পুরো নাম্বার দিতে বাধ্য। চিহ্নিত অংশ খাবার পরিপাকে কি সহায়তা করে? ইজি। পাকস্থলী কি সহায়তা করে? শুরু থেকে লিখে দিবা। 2টা জিনিস তোমাকে অবশ্যই রাখতে হবে যখন তুমি পাকস্থলী দিবা না, 2টা পয়েন্ট মাস্ট রাখতে হবে। সেটা কি কি একটু লিখে দেই। একটা হচ্ছে পাকস্থলীর মধ্যে যে HCl যেটা আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা আছে, সেটা বেসিক্যালি ব্যাকটেরিয়াকে কিভাবে মেরে ফেলতেছে, এই জিনিসটা ব্যাকটেরিয়াকে মেরে ফেলতেছে, এটা তোমার খাতার মধ্যে উল্লেখ করতে হবে। সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে এই HCl এর কারণে আমার যে প্যাপসিনটা, নিষ্ক্রিয় প্যাপসিনোজেন থেকে সক্রিয় প্যাপসিন এসে, এটা তোমাকে বলতে হবে। ধরো তুমি বলছো, বলার পরে এই প্যাপসিনটা কি করতেছে? আমিষকে পরিপাক করতেছে, তাই না? এটাও বলতে হবে। তারপরে তোমাকে বলতে হবে, মানে এই যে পাকস্থলী কথাগুলোর মধ্যে কিন্তু বাকি সব বলে ফেলতে হবে, যে স্নেহ এবং শর্করা পরিপাক কি হয় না পাকস্থলীতে হয় না, এটা তোমাকে বলে ফেলতে হবে। তারপর তোমাকে আরেকটা কথা বলতে হবে। কি বলতে হবে? সেটা হচ্ছে পাকস্থলীতে খাবারটা তোমার একটা কাইমে পরিণত হয় একদম। মানে পাকস্থলী থেকে যখন ক্ষুদ্রান্তে যাবে, তার আগে খাবারটাকে দেখতে কিসের মতো লাগে? সেটা হচ্ছে একটা মন্ডের মতো লাগে। ওই যে আমাদের আম্মুরা তোমার রুটিকে মন্ড করে ফেলে না, তারপর সেখান থেকে হচ্ছে তোমার একটা একটা করে রুটি বানাই, ওই যে মন্ডটা মাথায় রাখবো। মন্ড বা এটা ইংলিশ নাম হচ্ছে কাইমে পরিণত করে। তাহলে এই কয়েকটা কথা যদি তুমি দিয়ে দাও, সাথে যদি তুমি বিক্রিয়াগুলো লিখে দাও, তাহলে তুমি 4-4 কিন্তু ইজিলি পেয়ে যাবা। ক্লিয়ার? তারপর ধরে তোমাকে এখানে বলছে, এই যে দেখো, আশরাফ এবং ফাতেমা একই উচ্চতা বিশিষ্ট, অর্থাৎ তাদের হাইট সেম 180 সেন্টিমিটার বা 1.8 মিটার। এগুলো আমি আলাদা করে তোমার বলে দিচ্ছি। ওকে। আচ্ছা, তারপর দেখো 1 কিলো জুল সমান কত ক্যালোরি, এই জিনিসটা কিন্তু আমার উল্টা করে দিতে হবে। ঠিক আছে। আমরা তো তোমার পড়াইছি 1 কিলো ক্যালোরি সমান কত কিলো জুল, এটা আলাদা করে পড়াইছি। তাহলে আমি উল্টা করে ফার্স্টে জিনিসটা দিয়ে দিব। সেকেন্ড যে জিনিসটা, আদর্শ খাদ্য পিরামিড বলতে কি বুঝো? যে নিচ থেকে উপর পর্যন্ত ইম্পর্টেন্স অনুসারে যে আমরা যে পিরামিড সাজাইছি, সেটা তুমি পুরোপুরি ব্যাখ্যা দিয়ে দিবা। এবং মাথায় রাখবে এখানে কিন্তু 6টা উপাদান অবশ্যই থাকা লাগবে। আশরাফ এবং ফাতেমার BM এর পার্থক্য, যেহেতু তাদের কি
জেন্ডার ডিফারেন্ট, অর্থাৎ আমরা জানি বিএমআর কিন্তু পুরুষ এবং নারীতে ডিফারেন্ট হয়। তো তুমি ইকুয়েশন বুঝাইয়া তুমি মানটা বাড়ায় তুমি বের করে দিলে তুমি এখানে ফুল নাম্বারটা পেয়ে যাবা। ওকে, আচ্ছা তারপর এখানে একটা কথা বলবা, এখানে তুমি হালকা পাতলা কথা বলবা লিঙ্গভেদে কিভাবে বিএমআরটা চেঞ্জ হয়, এই জিনিসটা তুমি এখানে আলাদা করে উল্লেখ করবাই। তারপর গতে যদি দেখি আশরাফ এবং ফাতেমা উভয় ডাক্তারের কাছে গেল, বাট ডাক্তার দুইজনকে দুই রকম পরামর্শ দিচ্ছে। অবভিয়াসলি কেন, কারণ দেখো তারা একই উচ্চতা বিশিষ্ট, কিন্তু একজনের ওজন 70 কেজি এবং আরেকজনের ওজন 50 কেজি। সো আমরা ইজিলি বলতে পারি না তাদের যে বিএমআই যেটা এটা ডিফারেন্ট হবে, কারণ আমরা তো জানি বিএমআই মানে কি, সেটা হচ্ছে কি ছিল, ওজন ডিভাইড বাই আমাদের উচ্চতাকে আমরা কি করতেছিলাম, মিটারে কনভার্ট করব, করে আমরা স্কোয়ার করতেছি, করে আমরা বিএমআই এর একটা চার্ট আছে না, চার্টে আমরা বসায় দেখবা কারো ওজন হচ্ছে তোমার নর্মাল পাচ্ছি, আবার কারো হচ্ছে অতিরিক্ত ওজন পাচ্ছি। তারপর তুমি ডাক্তারের পরামর্শটা যেহেতু যৌক্তিকতা বলছে, তাহলে এই সৃজনশীলটা তুমি আনসার করবা কিভাবে, এইটুক তো তুমি বের করছো, তাহলে তুমি 4-এর মধ্যে ধরো 1 বা 2 পেয়ে গেছো, বাকি 2 তোমাকে পাওয়ার জন্য এই যে পরামর্শ বললো না, এই পরামর্শটা তোমাকে খাতায় লিখতে হবে যে অ্যাকচুয়ালি কি কি পরামর্শ দিতে পারে। তাহলে দেখো পরামর্শ যখন বলবো, তাহলে পরামর্শ নিয়ে আমাকে কয়েকটা কথা বলতে হতে পারে। সেটা হচ্ছে শরীর চর্চা, দেখবা তোমার বইয়ের মধ্যে খুব সুন্দর করে বলা আছে শরীর চর্চা এবং বিশ্রামের গুরুত্ব, ঠিক আছে। আর যদি ওজন বেড়ে যায় তাহলে ওজন কমানোর জন্য কি কি স্টেপ নেওয়া লাগবে সেগুলো আমাকে মেনটেন করতে হবে। ওকে, এবং এটা যদি না হয় তাহলে বিভিন্ন রকম ওষুধ দেওয়া লাগতে পারে, ঠিক আছে। এবং মাথায় রাখতে হবে কিছু কিছু কন্ডিশনে বডির ওজন কিন্তু এমনিতে বেড়ে যায়, যেমন তোমার গর্ভাবস্থার পরে বডির ওজন কিন্তু 2 থেকে 5 কেজি কিন্তু বেড়ে যেতে পারে, ঠিক আছে। তারপর যারা হচ্ছে বিভিন্ন রকম ওষুধ খায় তাদের ক্ষেত্রে হচ্ছে তোমার ওই যে তোমার যারা বিভিন্ন রকম পিল খায়, মানে বিয়ের পরে বিভিন্ন রকম পিল খেলে সেটা আমার কি বডির ওজনকে অনেক বেড়ে দিতে পারে। তারপর আমাদের লাইফস্টাইল সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট আমাদের ওজন বাড়ানোর জন্য, সেটা কি সেডেন্টারি লাইফস্টাইল, অর্থাৎ যারা অবসাদগ্রস্ত লাইফ লিড করে, যারা অতিরিক্ত স্ট্রেসের মধ্যে থাকে, যারা প্রপারলি ঘুমায় না, যারা প্রপারলি নিউট্রিশাস খাবার খায় না, অর্থাৎ বাজে খাবার দাবার খায়, ফাস্ট ফুড খাচ্ছে, এদের ক্ষেত্রে বেড়ে যাচ্ছে। সো তুমি এখানে পরামর্শ তুমি নিজের মতো করে বলতে পারবা, বাট কিছু বেসিক পয়েন্ট আমাকে অবশ্যই বলতে হবে যে শরীর চর্চার মাধ্যমে কিভাবে চেঞ্জ করতে পারতেছি এবং বিশ্রাম কেন আমার বডির জন্য রিলেটেড, বুঝতে পারছি, এটা কিন্তু বইয়ের মধ্যে আছে। তাহলে আলটিমেটলি আর কি আমাদের কোনো স্লাইড আছে না, আর কোনো স্লাইড নেই, তাহলে আজকের ক্লাসটা আমাদের এইটুক পর্যন্তই। তাহলে দেখছো তুমি চ্যাপ্টারটাকে আমরা কি সুন্দর করে গুছায় সামনের দিকে আগায় নিছি, এবং দেখো চ্যাপ্টারটা কিন্তু বিশাল, কিন্তু ওই বিশালটা কিন্তু আমি তোমাকে পড়তে বলি না, ফার্স্ট আমি তোমাকে সাজেশন দিছি, দেখছো এরপর দেখতেছি আমরা কিছু পড়াশোনা করছি, তারপর আমরা এমসিকিউ সলভ করছি, এবং ফাইনালি আমরা সৃজনশীল সলভ করছি, এবং তুমিও কিন্তু এই স্টাইলে পড়বা, ঠিক আছে। পুরো চ্যাপ্টার তো অবশ্যই রিডিং দিবা, ভালো করে পড়বা, বাট যেগুলো খুব ইম্পর্টেন্ট টপিক বলছে এগুলো যাতে খায় ফেলো, অর্থাৎ চিত্র থাকলে চিত্র অবশ্যই দিবা, কিভাবে চিত্র প্র্যাকটিস করবা এটা 3-4 বার প্র্যাকটিস করবা, করে যাতে নিজেকে পরীক্ষার জন্য ভালো করে প্রিপেয়ার রাখতে পারো। যে কোনো একটা সৃজনশীল তুমি দেখতেছো তোমার জন্য পাকিস্তানি পরিপাকটা খুব ইম্পর্টেন্ট, ক্ষুদ্রান্তের পরিপাক খুব ইম্পর্টেন্ট, যকৃতের কাজ খুব ইম্পর্টেন্ট, ভিটামিনের উৎস এবং কাজ খুব ইম্পর্টেন্ট, আমিষের উৎস এবং কাজ খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন রকম কয়েকটা রোগ আছে, রোগগুলো ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলো তুমি গাইড থেকে আলাদা করে করে মার্ক করে রাখবা, যে গাইডের আমি এটা গাইডে খুব সুন্দর করে দেওয়া আছে, আমি বই তো পড়বই, বই তো মুখস্থ করবই, তার সাথে সাথে আমি গাইডের এই কোয়েশ্চেনটা খুব ভালো করে পড়ে ফেলবো। তাহলে আলটিমেটলি আমার উভমুখে একটা প্রিপারেশন তৈরি হয়ে যাচ্ছে, এবং এই স্ট্র্যাটেজি যদি ফলো করো তাহলে তুমি অবশ্যই 90+ কিন্তু পাবা। এসএসসিতে বায়োলজিতে 90+ পাওয়া কোনো বিষয় না। যেমন আমরা যখন আগে দিছি, ধরো এখন তো কোয়েশ্চেন মোটামুটি ইজি করতেছে, এইবার কোয়েশ্চেন কঠিন করছে, তোমাদের বারও কোয়েশ্চেন কঠিন করবে, খুব সিম্পল। সো আমরা যখন দিতাম তখনও কিন্তু কোয়েশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড মান ছিল, তখনও আমরা কিন্তু বায়োলজিতে ধরো আমার বায়োলজি বলি, ফিজিক্স বলি, কেমিস্ট্রি বলি, সবগুলোতে মোটামুটি 99 অথবা 98 এরকম ছিল, অ্যারাউন্ড এরকম ছিল। ধরো আমার টোটাল নাম্বার যদি 1200 সম্ভবত 47 নাকি 46 ছিল 1300-র মধ্যে, সো আলটিমেটলি এরকমের কাছাকাছি হয়। সো তুমি যদি পড়ো, তুমি যে এই যে ভাইয়া বড় ভাই হিসেবে তোমার যে কথাগুলো বলতেছি, তুমি যদি এটা মেনটেন করো অবশ্যই একটা ভালো রেজাল্ট করবা। সো সবাইকে আজকে ক্লাস এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এটা আমার জন্য একটু দোয়া কইরো। আসসালামু আলাইকুম।